হঠাৎ সাদির ফোন বেজে উঠল। সাদি ফোনটা রিসিভ করে কানে নিতেই অপর পাশের ব্যক্তি বলল, হাই সাদি ব্রো, কেমন আছিস? সাদি, ঈশান? ঈশান, ইয়েস ব্রো, ইটস মি। ভালোই চিনেছিস আমাকে। বাই দ্য ওয়ে, আমার জানের কি খবর? শুনলাম চোট পেয়েছে। সাদি দাঁত কটমট করে বলে, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ ঈশান, মিথি ইজ অনলি মাইন। ঈশান, কেন রে, সব কি টাকা দিয়ে অনলি মি করে রেখেছিস? সাদি, শ্যাট আপ। ঈশান, নিজের মাকে তো খুঁজে নিলি, বাট লিসেন সাদি, মিথি আমার, ওকে আমি আমার কাছে নিয়ে আসবই। সাদি, আমি বেঁচে থাকতে পারবি না। ঈশান, ওয়েট অ্যান্ড সি ব্রো, ঈশান সব পারে। বলেই ঈশান ফোনটা কেটে দেয়। সাদিকে চিল্লাতে শুনে মিথি ঘুম থেকে উঠে যায়। ব্যালকনিতে এসে বেশ আতঙ্ক নিয়ে বলে, কি হয়েছে সাদি ভাই? সাদি বুঝতে পারে যে মিথি ভয় পেয়ে আছে, তাই মিথিকে কাছে টেনে বলে, কিছু হয়নি, অফিসে একটা ঝামেলা ছিল, তাই ওদের একটু বকে দিলাম। মিথি, ও আচ্ছা, আমি ভাবলাম বোধহয় কোনো বিপদ হলো আবার। সাদি, না সরি, আমার চিৎকারে তোর ঘুমটা ভেঙে গেল। মিথি একটু হেসে বলল, নো প্রবলেম। সাদি মিথিকে হুট করে কোলে তুলে নেয়। মিথি অবাক হয়ে বলে, কি করছেন সাদি ভাই? সাদি, চুপ। মিথিকে কোলে নিয়ে সাদি দোলনাতে বসে পড়ে। তারপর মিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এবার ঘুমা। মিথি, কিন্তু সাদি ভাই, এতে তো আপনার কষ্ট হবে। সাদি, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চোখ বন্ধ কর আর ঘুমা। মিথি, কিন্তু সাদি চোখ গরম করতে তাকাতেই মিথি ভয় পেয়ে আর কিছু না বলে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণের মধ্যেই মিথি ঘুমিয়ে পড়ে। সাদি মিথির মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে থাকে, জানিস মিথি পাখি, তোকে প্রথম যখন দেখেছিলাম তখন তুই মাত্র 12 বছরের পিচ্চি। দুটো বিনুনি বেঁধে সারা ঘর ঘুরে বেড়াতি। গ্রামে বেড়াতে গিয়ে তোকে দেখে তোর প্রতি অদ্ভুত মায়া কাজ করতে শুরু হয়। আমি নিজেও সবে 18তে পা রেখেছিলাম। নিজের অনুভূতি নিজেই বুঝতে পারছিলাম না। গ্রাম থেকে বেরিয়ে আসার পরও তোর কথা সবসময় মনে পড়তো। চোখ বন্ধ করলেই তোর ছবি দেখতে পেতাম। এসব অনুভূতির কথা কাকে বলবো বুঝতে পারছিলাম না। অবশেষে সব দ্বিধা কাটাতে বাবাকে খুলে বলি। বাবা জানায় তোর প্রতি আমার এই ভাবনার নামই হলো ভালোবাসা। বুঝলাম যে তোকে ভালোবাসি। বাবা মা কথা দিলেন যে ঠিক সময় তোকে আমাকে উপহার দেবেন। সব আশা নিয়ে পাড়ি জমালাম বিদেশে। তবে দেশে ফেরার পর দেখি সব ওলটপালট। দাদুন গায়েব হয়ে যাওয়া, বাবার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, আর মায়ের ওপর একের পর এক আচমকা হামলাতে অস্থির ছিলাম। চাইছিলাম না যে এই অনিশ্চিত জীবনে তোকে টেনে তোকেও ভুক্তভোগী করে দিই। তাই অপেক্ষা করছিলাম। সব খোঁজ নিয়ে জানতে পারি এসব ঈশান করছে। সবটা না জেনে প্রতিশোধের নিদারুণ খেলায় মেতে উঠেছে ও। কোনোভাবে ওর নজর তোর উপর পড়ে। ও নিজে যখন তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন মা উপস্থিত থেকে ব্যাপারটা মিটিয়ে দেয়। আর যা প্রস্তাব আসতো তা আমিই ভাগিয়ে দিতাম। পরে জানতে পারি যে ঈশান তোর চাচাকে ভয় দেখিয়ে এক 45 বছর বয়সী লোকের সাথে তোর বিয়ে ঠিক করেছে। ওর টার্গেট ছিল ওই লোকের সাথে তোর বিয়ে দিয়ে তোকে শহরে আনবে ওর কাছে। কিন্তু ওই লোক নারী পাচারকারী ছিল। তোকে দেখে লোভ সামলাতে না পেরে পরে ঈশানকে মাঝপথে রিজেক্ট করে দেয়। এটাই ছিল ঈশানের রাগ আর ওকে মারার কারণ। আর তোর বিয়ের আগের দিনই আমাদের বাড়িতে হামলা হয়, মা ইনজিওর্ড হয়। রবিন স্যার কড়া সিকিউরিটি রাখেন আর আমায় বেরোতে নিষেধ করেন। তার সিকিউরিটি ফাঁকি দিয়ে তাও তোর বিয়ের দিন আমি বেরিয়েছিলাম। কিন্তু গ্রাম অবধি পৌঁছানোর আগেই কেউ জোরে আমার গাড়িতে ধাক্কা মারে। মাথায় চোট পাওয়ার কারণে সেন্সলেস হয়ে যায়। সেন্স আসার পর কোনো মতে গ্রামে পৌঁছে দেখি মাঝ রাস্তাতে লোকজনের ভিড়। তাদের থেকে জানলাম ওই লোকের মৃত্যু হয়েছে ট্রাকের ধাক্কাতে। বাট নো ওয়ারিজ, ঈশান না মারলেও ওই লোককে আমিই মেরে দিতাম। বিকজ তুই শুধু আমার। তোর জন্য সব করতে পারি। তোর জন্য খুন করতেও হাত কাঁপবে না আমার। তোকে কলেজে বিরক্ত করা ছেলেগুলোর হাত আমি ভেঙেছি। তোর দিকে বাজে দৃষ্টি দেওয়া মুদির দোকানদারের চোখ আমি উঠিয়ে নিয়েছি। তোর জন্য আমি সব করতে পারি মিথি পাখি। কিন্তু কথা হলো ঈশানের নজরে তুই এলি কিভাবে? আমি তো এই ভয়ে কখনো তোর আশেপাশেও যাইনি। তাহলে? সব ভাবনার মাঝে দূর থেকে ভোরের আজান শোনা যায়। সাদি দোলনা থেকে উঠে
ঘরে এসে মিথিকে বেডে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে সাদি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অফিসে পৌঁছে সাদি দেখে সামনে রিদান আর রুহি দাঁড়িয়ে আছে। সাদি আসতেই তারা স্যালুট জানিয়ে সাদিকে নিয়ে ভেতরে যায়। সাদি: তিশার আপডেট কি রুহি? রুহি: স্যার, হাই ডোজ মেডিসিন চলছে, আশা করি কাল স্টেটমেন্ট রেকর্ড করতে পারবো। সাদি: ওকে। রিদান? রিদান: ইয়েস স্যার। সাদি: মায়ের আপডেট কি? রিদান: স্যার, ঈশান ম্যামকে সিলেটের একটা বাগান বাড়িতে রেখেছিল এখানকার গোডাউন থেকে সরিয়ে। আমাদের টিম খবর পেয়ে ওই বাড়িতে যায়। ম্যামকে খুঁজে পেলেও ঈশানকে ধরতে পারেনি। ম্যাম কিছুটা ইনজিওর্ড থাকার কারণে ম্যামকে এমার্জেন্সি শিফট করা হয়ে যাচ্ছে না, তবে ইনশাল্লাহ কাল সব সিকিউরিটি অ্যালার্ট করে ম্যামকে ঢাকায় নিয়ে আসব। সাদি: ওকে। রিদানের কাজ থাকায় সে দ্রুত প্রস্থান করে। রুহিকে সাদি বলে তার সাথে কেবিনে আসতে। কেবিনে এসে সাদি রুহিকে বসতে বলে সাদি গ্লাসে পানি খেতে লাগলো। সাদি পানি খেয়ে পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বলল, ইউ নো রুহি, আমার একজনের ওপর খুব সন্দেহ হচ্ছে। সে আমার আশেপাশেই আছে। তাহলে সন্দেহ দূর করতে কি করা উচিত বলো তো? রুহি একটু ভেবে বলল, তাকে সরাসরি প্রশ্ন করে সন্দেহ দূর করে নেওয়া উচিত স্যার। সাদি: কারেক্ট। সো রুহি, টেল মি, ঈশানের সাথে তোমার ফ্যামিলির এত ভালো রিলেশন থাকা সত্ত্বেও তুমি কেন আমাদের ঈশানের বিরুদ্ধে সাহায্য করছো? রুহি থতমত খেয়ে যায়, হাত দিয়ে হাত ঘষতে শুরু করে। সাদি: তার মানে কি ধরে নেব রুহি, ঈশান যে বারবার আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে এর কারণ তুমি ঈশানকে ইন্টেলিজেন্সি রিপোর্ট লিক করছো? রুহি: না স্যার, আমি কোনো দিন আমার প্রফেশনের সাথে বেইমানি করিনি। সাদি: দেন হোয়াটস দ্য রিজন রুহি? রুহি: স্যার, ঈশানকে আমার বাবা আমাদের বাড়িতে এনেছিল। কথা ছিল ঈশান আমাকে বিয়ে করবে। ছোট থেকে বাবা সবসময় বাইরে থাকায় কখনো বাবার সাথে তেমন সখ্যতা গড়ে ওঠেনি, তবে মা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। ঈশান ইটালি থেকে ওর বড় ভাইকে মেরে আসার পর ওর আর বাপির কথোপকথনের একটা রেকর্ড মা করে লুকিয়ে। ঈশান মাকে রেকর্ড করতে দেখে নেয়। তখন মাকে ঈশান আর বাপি মিলে অনেক ভয় দেখায় যাতে মা রেকর্ডিংটা তাদের দিয়ে দেয়, কিন্তু মা দিতে নাকচ করায় মাকে ছুরি দিয়ে আঘাত করে। কয়েকবার আঘাত করায় মা মারা যায়। এসব আমি নিজে চোখেই দেখেছিলাম। তখন কিছু করলে ওরা আমাকেও মেরে দিত। আর কিছুদিন পর রবিন স্যার আমাকে কাজের জন্য হায়ার করেন। ইনফরমেশন গোয়েন্দা করে জানতে পারি ঈশানের মায়ের সাথে আমার বাপির অবৈধ সম্পর্ক ছিল। ঈশানের মা বাপির মাফিয়া গ্যাংয়ের কোনো একটা অ্যাটাকের তথ্য জেনে যাওয়াতে ঈশানের মাকে প্ল্যান করে প্রথমে বাপি আহমেদ ভিলা থেকে বের করেন, তারপরে রাস্তাতে বাসের নিচে পিষে মেরে ফেলেন। আর ঈশানের এমন করে ব্রেন ওয়াশ করেছে যে ঈশান তার সব কথা মানতে বাধ্য। রুহি চোখের পানি মুছে বলে, আমি তো স্যার শুধু আমার মায়ের খুনিদের শাস্তি দিতে চাই, এই জন্য আপনার সাথে কাজ করছি। সাদি: আসল সত্যটা জানা দরকার ছিল রুহি, একসাথে কাজ করতে হলে লুকিয়ে রেখে কাজ করা যায় না। রুহি: ইয়েস স্যার। এর মধ্যে একগাদা ফাইল নিয়ে রিদান প্রবেশ করলে কেবিনে। ফাইল টেবিলে রেখে রিদান চেয়ারে বসে পড়ে। তখন সাদি বলে, বাট রিদান আর রুহি, তোমরা একটা ইম্পর্টেন্ট কথা আমার থেকে লুকিয়েছ। রিদান আর রুহি একসাথে বলে, কি স্যার? সাদি একটু হেসে বলে, এই যে তোমরা কাজের আড়ালে দুজন হেব্বি প্রেম করছো। রুহি বেশ লজ্জা পেয়ে যায়। রিদান মাথা চুলকে আমতা আমতা করে বলে, ওই আর কি স্যার। সাদি: থাক, আর লজ্জা পেতে হবে না। এই কেসটা মিটলে একটা বিয়ে কর,
অনেক দিন বিয়ে খাইনি। রিদান একটু হেসে বলে, স্যার আমরা তো অপেক্ষাতে আছি আপনার আর ম্যামের বিয়ে খাওয়ার। কারণ কেসটা মিটলে আপনি যে আর দেরি করবেন না তা বেশ জানি। কিন্তু রিদানের কথাতে সাদি রুহি হেসে ওঠে। অন্যদিকে মিথি আজও সকালে উঠে দেখে সাদি বেরিয়ে গেছে। বেশ মন খারাপ হয়ে যায় ওর। সাদিকে বার দুয়েক ফোনও করে, বাট সাদি ফোন রিসিভ করেনি। এসব নিয়ে বেচারা মিথি বেশ মন খারাপ। সে নিজেও বুঝতে পারছে না যে তার কেন এমন মন খারাপ হচ্ছে। সাদি আশেপাশে না থাকলে কেন তার টেনশন হয়। এসব ভাবনার মাঝেই সারাদিন কেটেছে মিথির। মেড এসে জোর করে খাবার খাইয়ে দিয়ে যায় মিথিকে। রাত 9টার দিকে মিথি ভাবে সাদির ঘরটা একটু গুছিয়ে দেখিয়ে দিয়ে আসবে। মিথি সাদির ঘরে গিয়ে সাদির ঘরটা গোছাতে থাকে। তারপর দেখে দেওয়ালে টাঙানো সাদি বিভিন্ন সময়ের ছবি দেখতে থাকে। খেয়াল করে দেখে যে তিশার কোনো ছবিই নেই। মিথি মনে মনে খুব খুশি হয়। সাদির বই, জামা কাপড়, বিছানা এগুলো গুছিয়ে প্রায় 10:30টার দিকে বেরিয়ে আসে। মিথি নিচে আসতেই মেড বলে তাকে খেয়ে নিতে, কিন্তু মিথি জানায় সে সাদি এলে খাবে। অপেক্ষা করতে করতে রাত 12টা বাজে। তখন মেড বলে এরপর না খেলে সাদি জানতে পারলে তাদের বকবে। তাই মিথি এক প্রকার বাধ্য হয়ে খেয়ে নেয়। তারপর নিজের ঘরে বসে সাদির অপেক্ষা করতে থাকে। রাত 1টা পার হওয়ার পরও সাদি ফিরল না। মিথি যেন আরও টেনশনে পড়ে যায়। সাদিকে বারবার ফোন করছে, বাট ফোন নট রিচেবল বলছে। মিথি টেনশন করতে করতে জানলার পাশে আরাম কেদারায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ অপেক্ষার শেষে মিথির তন্দ্রাভাবের কারণে মিথির চোখ বুজে যায়। বেশ খানিকক্ষণ পর মিথি ধড়ফড়িয়ে উঠে যায়। সময় দেখে 3:28। মিথি দৌড়ে সাদির ঘরের সামনে গিয়ে দেখে আলো জ্বলছে। মিথি দ্রুত দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে সাদি মাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে। মিথি দৌড়ে গিয়ে সাদিকে জড়িয়ে ধরে। সাদি অবাক হয়ে যায়। তারপর বুঝতে পারে মিথি কাঁদছে। সাদি মিথিকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মিথি পাখি, বল আমায়। মিথি কান্নার সুরে বলল, কই ছিলেন আপনি? এত লেট হলো কেন ফিরতে? ফোন ধরছিলেন না কেন? জানেন কত টেনশন হচ্ছিল? সাদি মিথিকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, সো সরি মিথি পাখি, আমি একটু কাজে আটকে গেছিলাম। আমি ফ্রেশ হয়ে তোর কাছে যেতাম। মিথি সাদিকে সরিয়ে দিয়ে বলে, খুব বাজে আপনি, সারাক্ষণ আমাকে কষ্ট দেন। বলেই মিথি ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। সাদি গিয়ে পেছন থেকে মিথিকে জড়িয়ে ধরে বলে, সরি মিথি পাখি, আর রাগ করো না প্লিজ, আর এমন করবো না। মিথি ঘুরে বলে, সত্যি তো? সাদি মিথির নাক টেনে বলে, একদম সত্যি। তাহলে এখন মহারানী এবার হেসে এই অধমকে উদ্ধার করুন। মিথি সাদির করুণ মুখ দেখে হেসে দেয়। সাদি মন ভরে দেখে নেয়। মিথি হাসি থামিয়ে বলে, আচ্ছা সাদি ভাই, ফুপি কি কাল রাতে বাড়ি ফিরছে? সাদি, কালই ফিরছে। মিথি বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আর যারা ফুপিকে নিয়ে গেছিল তাদের ডুম করে মেরেছেন? সাদি, মেরেছি। মিথি একটু কপাল কুঁচকে বলে, কি হ্যাঁ কি উত্তর দিচ্ছেন? সাদি, এখন নেশা ধরে গেছে আমার, যতক্ষণ না করব ততক্ষণ শান্তি নেই। মিথি চোখ কুচকে মুখ কুচকে বলে, আপনি নেশা করেছেন সাদি ভাই? ছি, কি খান শুনি? সাদি মিথিকে কাছে টেনে শক্ত করে মিথির গলায় মুখ ডুবিয়ে দেয়। মিথি যেন পুরো জমে বরফ হয়ে গেছে। তার হাতে পায়ে যেন বিন্দুমাত্র শক্তি নেই। সাদি মিথির গলাতে পরপর দুবার কামড় বসাতেই মিথি সাদির পিঠ খামচে ধরে। সাথে সাথে সাদি আরও জোরে কামড় বসিয়ে দেয়। মিথির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সাদি মিথিকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয়। তারপর মিথির ওপর শরীরের ভর দিয়ে মিথির গলার অপর পাশে নিজের ঠোঁটের ছোঁয়া দিতে ব্যস্ত হয়ে পড়ে। আজ যেন সাদি মনে হচ্ছে মিথির নেশায় তার মাথা অবধি চড়ে গিয়েছে। এই নেশা কেবল মিথিকে দিয়েই মেটানো সম্ভব। কিন্তু এসবের মাঝে সাদির বেডের সাইডে টেবিলে রাখা ল্যান্ডলাইনের ফোনটি কর্কশ আওয়াজে বেজে ওঠে। সাদি মিথিকে ছেড়ে উঠে বসে মুখ থেকে একটা বিরক্তিকর আওয়াজ করে ফোনটা রিসিভ করে। মিথিও উঠে বসে। সাদি ফোন রিসিভ করতেই বুঝতে পারে ফোনটা রুহির। রুহি, সরি স্যার অসময়ে ডিস্টার্ব করার জন্য। সাদি, ইটস ওকে, বলো। রুহি, স্যার তিশার সেন্স ফিরেছে, ও বারবার কোনো ইভানের কথা বলছে। সাদি, এই ইভান আবার কোন ঝামেলা? রুহি, আমি তো কখনো নামটা শুনিনি। স্যার
তিশাকে কি ঘুমের ইঞ্জেকশন পুশ করে শান্ত করব? সাদি: তাই করো, একটু আলো ফুটলে আমি আসছি। রুহি: ওকে স্যার। রুহি ফোন রাখতেই সাদি ফোনটা জোরে রিসিভারের উপর রাখে। মিথির কাছে এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সাদি ভাই? এই ইভানটাকে? সাদি: ও কেউ না, অফিসের লোক। মিথি: ও ও। তারপর সাদি মিথিকে জড়িয়ে ধরে। অন্যদিকে ঈশান বারে বসে মদ গিলতেই আছে সেই সন্ধ্যা রাত থেকে। আজ যেন তার রাগ আসমান ছুঁয়েছে। ফোনের স্ক্রিনে সাদি মিথির ঘনিষ্ঠ মুহূর্তের একটা ছবি দেখে বলে, ঠিক করছিস না সাদি, এর দাম তোকে দিতে হবে। মিথি শুধু আমার। বলেই ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। তারপর চিৎকার করে বলল, মিথি ইজ মাইন, গেট রেডি ফর নিউ টুইস্ট। সাদি। আজ সকাল থেকে মিথি অনেক ব্যস্ত, কারণ আজ সাইমা আহমেদ বাড়িতে আসছেন। মিথি রান্না করছে আর সাদি সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেলা যে 11টা বেজে 13 মিনিট, তাও তার হুঁশ নাই। মিথি বাকি কাজটা মেয়েদের হাতে দিয়ে রওনা হলো সাদির ঘরের উদ্দেশ্যে। মিথি ঘরের দরজা খুলে দেখল ঘরটা ঘুটঘুটে অন্ধকার। মিথি ঘরে ঢুকে আলো জ্বেলে দিল, তারপর জানলার পর্দা সরিয়ে দিল। আচমকা আলো পড়ায় সাদির চোখ মুখ কুঁচকে হাত দিয়ে মুখ আড়াল করে বিরক্তির স্বরে বলল, কি করছিস বুচি? ঘুমাতে দে। মিথি কোমরে হাত রেখে বলল, কয়টা বাজে খেয়াল আছে? দ্রুত উঠুন। সাদি: আর 10 মিনিট প্লিজ। কিন্তু মিথির টানাটানিতে সাদি এক পর্যায়ে উঠে ওয়াশরুমে চলে গেল। আর মিথি তার মধ্যে সাদির বেড গুছিয়ে একটা চিরকুট লিখে তার সাদির হাতঘড়ি দিয়ে বিছানার উপর চাপা দিয়ে রাখলো। সাদি ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে ঘড়ি পরতে গিয়ে দেখে ঘড়িটা বেডে রাখা, তার নিচে একখানা চিরকুট। সাদি বুঝতে বাকি রইল না এটা কার কাজ। চিরকুট পড়ে সাদি হাসতে লাগলো। চিরকুটে মিথি লিখেছে, এই যে মিস্টার আকরু, দয়া করে দ্রুত খেতে আসুন নিচে। সাদি চিরকুটটা প্যান্টের পকেটে রেখে নিচে চলে এলো। নিচে এসে সাদি টেবিলে বসে বলল, কি কি রান্না হয়েছে রে? মিথি: পরোটা, ডিম আর আলু ভাজি হয়েছে। আর আপনি খেতে থাকুন, তার মধ্যে আমি চা নিয়ে আসছি। সাদি: প্লেটটা সাজিয়ে তুই এসে আমার পাশে বস। মিথি প্লেটটা দিয়ে বলল, কিন্তু চাটা? সাদি: ওসব পরে হবে। মিথি গিয়ে চুপচাপ সাদির পাশে বসে পড়ে। সাদি প্রথম লোকমা নিয়ে মিথির মুখে ধরে। মিথি মুখ নিয়ে তারপর মিথি ও সাদির মুখে খাবার তুলে দেয়। এভাবে খাওয়া শেষ করার পর সাদি মিথিকে কাছে টেনে মিথির কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে যায়। সাদি বেরোনোর পর মিথি সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে নেয়। তারপর টুকটাক কাজ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:18 মিনিট। মিথি সাদিকে ফোন দেয়। সাদি ফোন রিসিভ করে বলে, মিথি পাখি বল। মিথি: আপনি কি দুপুরে বাড়িতে আসছেন? সাদি: না, একবারে মাকে নিয়ে ফিরব। মিথি: আচ্ছা। তারপর ফোন রেখে দেয় মিথি। সাইমা আহমেদ আসবে বলে ঘরের টুকটাক কাজের ফাঁকে দুপুরে খাওয়া দাওয়া ভুলেই গেছে সে। মাগরিবে নামাজ পড়ে সোজা রান্নাঘরে চলে যায়। মেয়েদের সাহায্য নিয়ে রাতের খাবার প্রস্তুত করে ফেলে। রান্নার শেষে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সাইমা আহমেদ আর সাদি সোফাতে বসে আছে। মিথি দৌড়ে গিয়ে সাইমা আহমেদকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সাইমা আহমেদও। এর মধ্যে সাদি বলে ওঠে, বাহ, আমি এখন পর হয়ে গেলাম। সাইমা আহমেদ মিথি ধরেই বলেন, দেখেছিস মিথিমা, ওর কেমন হিংসা হচ্ছে। তারপর তারা একযোগে হেসে উঠল। বাড়িটাতে যেন প্রাণ ফিরে এলো। তারপর সাইমা আহমেদ আর সাদি ফ্রেশ হয়ে খেতে বসে। একজন মেড জানায় আজ সব রান্না মিথি করেছে। সাইমা আহমেদ মিথির মাথায় হাত বুলিয়ে বলেন, এত কষ্ট কেন করতে গেলি রে মা? মিথি: আরে কোনো কষ্ট না ফুপি, রান্না করতে আমার বেশ লাগে। সবাই বেশ সুন্দর করে খেতে লাগলো। মিথি কিছু খেতে পাচ্ছে না, কারণ তার প্রচুর অস্বস্তি হচ্ছে। অস্বস্তির মূল কারণ হলো সাদি। সাদি তার বাঁ হাত দিয়ে মিথির কোমর শক্ত করে ধরে রেখেছে, মাঝে মধ্যেই সুড়সুড়িও দিচ্ছে। বহু অস্বস্তির মাঝে তার খাওয়া শেষ হলো। তারপর মিথি সাইমা আহমেদের সাথে তার রুমে গেল। সাইমা আহমেদকে শুইয়ে দিয়ে বলল, তুমি ঘুমাও ফুপি, কাল আমরা গল্প করব।
সাইমা আহমেদ মিথির কথাতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চোখ বুঝলেন। মিথি ঘরের আলো নিভিয়ে দরজা চাপিয়ে দিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে যেতে লাগলো। নিজের ঘরে গিয়ে দরজা লাগাতেই কেউ একজন তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। মিথি এই ছোঁয়ার সাথে এখন বেশ পরিচিত আর অভ্যস্ত। মিথিকে নিজের দিকে ঘুরিয়ে মিথির কোমর শক্ত করে জড়িয়ে ধরে সাদি। তারপরে বলে, কি যেন লিখেছিলিস চিরকুটে? মিথি করুণ চোখে তাকিয়ে বলে, তা এখন মনে রেখেছেন? আমি তো মজা করেছিলাম। সাদি, কেন, তোর সাথে মজার সম্পর্ক? মিথি, এমনিই মানে। সাদি, ওসব মানে টানে বুঝি না। দোষ করেছিস যখন শাস্তিও পাবি। মিথি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি শাস্তি? সাদি, তেমন কিছু না, আমাকে ঠোঁটে কিস করবি তুই এখনই। মিথি কাচুমাচু মুখ করে বলে, প্লিজ সাদি ভাই, এ কাজ আমি করতে পারবো না। সাদি, ওকে, তাহলে আমি আমার ওয়েতে তোকে শাস্তি দিই। মিথি, কি শাস্তি? সাদি মিথিকে দেওয়ালের সাথে আটকে ধরে মিথির মুখটা দু হাতের মধ্যে নিয়ে গলার দুপাশে চুমু দেয়। তারপর ঠোঁটের নিচে। মিথি তো চোখ বন্ধ করে আছে। এরপর সাদি মিথির নাকে কামড় দিয়ে দেয়। মিথি চোখ খোলে, সাদিকে সরিয়ে দিতে চায়, কিন্তু তা আর পেরে ওঠে না, কারণ ততক্ষণে সাদি মিথির গলাতে মুখ ডুবিয়ে দেয়। এক পর্যায়ে সাদি মিথির কাঁধের দিকটায় কয়েকটা কামড় দেয়। মিথির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর সাদি মিথিকে ছেড়ে দিয়ে দেখে মিথির চোখে পানি। সাদি, খুব বেশি ব্যথা পেয়েছিস মিথি পাখি? মিথির চোখের পানি মুছে বলে, ধুর, একদমই না। সাদি মিথির কপালে চুমু দিয়ে বলে, ওকে, তাহলে ঘুমিয়ে পড়। সাদি চলে যাওয়ার পর মিথি ঘুমিয়ে পড়ে। পরের দিন সাদি সবাই ওঠার আগেই বেরিয়ে যায়, কারণ আজ তিশার স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। মিথি সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমের আয়নায় নিজের গলার অবস্থা দেখে চোখ বড় বড় করে ফেলে। এরপর বলে, হাই খোদা, কি অবস্থা, আমি এখন বাইরে যাব কেমনে? মিথি কোনো রকমে ফ্রেশ হয়ে ভালোভাবে ওড়না দিয়ে গলা ঢেকে তারপর নিচে নামলো। কিন্তু খেতে বসে মিথির অস্বস্তি আর ওড়না টানাটানিতে গলার দাগ ঠিকই সাইমা আহমেদের চোখে পড়ল। দাগ দেখে সাইমা আহমেদ ঠিক বুঝতে পারলেন। মনে মনে সাদিকে বললেন, বাঁদর বদমাইশ ছেলে, আজ আয় বাড়িতে, তারপর তোকে দেখছি। নীরব পরিবেশ বজায় রেখে সাইমা আহমেদ আর মিথি খাবার খেয়ে নিলেন। অপরদিকে সাদির ঠিক সামনেই তিশা কাচুমাচু করে বসে আছে। সাদির গগনবিদারী ধমকানোতে তিশা কেঁপে উঠে বলতে লাগলো, আর ঈশানের পরিচয় থেকে তাদের বিয়ের সকল ঘটনা। সাদি, ইভানকে? তিশা? তিশা ছলছল চোখে সাদির দিকে তাকিয়ে বলে, আমার আর ঈশানের ছেলে। এই 4 মাস ওকে দেখিনি। যখন যখন ঈশানের কথা মতো কাজ করি তখনই ছেলেকে দেখতে দেয়। তারপর তিশা কেঁদে ওঠে। সাদিও অবাক চোখে তাকিয়ে থাকে যে মানুষটা কত অমানবিক হলে বাচ্চা থেকে মাকে আলাদা করে দেয়। তারপর হাতের ইশারায় রুহিকে বলে তিশাকে কাস্টাডিতে নিতে। তিশা বারবার একটা কথা বলতে থাকে, প্লিজ সাদি, আমাকে আমার ছেলের সাথে দেখা করানোর ব্যবস্থা করো। সাদি রিদানকে ডেকে বলে, ইভানকে খুঁজে বের করতে হবে আমাদের। না জানি ঈশান বাচ্চাটার সাথে কি করছে। রিদান, ওকে স্যার। রিদান যেতেই সাদির ফোন বেজে ওঠে। সাদি ফোন বার করে দেখে তার মায়ের ফোন। সাদি ফোন রিসিভ করে বলে, মা বলো। সাইমা আহমেদ, তুই বাড়ি ফিরবি কখন? সাদি, বিকেলের পরেই মা। সাইমা আহমেদ, ওকে, দ্রুত ফিরবি। সাদি, ওকে মা। মিথি সারাদিন খুব একটা দরকার ছাড়া ঘর থেকে আর বেরোয় না। সাইমা আহমেদ বুঝতে পারে মিথিকে আর অস্বস্তিতে পড়তে দেননি। সন্ধ্যাতে সাদি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মিথির রুমে উকি দিয়ে দেখে মিথি ঘুম, তাই নিজের রুমে বসে গেমস খেলতে ব্যস্ত হয়ে যায়। সাদির গেমস খেলার মধ্যে কেউ একজন কুশন বালিশ নিয়ে সাদিকে মারতে শুরু করে। সাদি ফোন ফেলে তাড়াতাড়ি নিজেকে বাঁচাতে সাইমা আহমেদ হাতসহ আঁকড়ে ধরে জড়িয়ে ধরলেন। তারপর জিজ্ঞেস করল, কি হয়েছে মা, এমন ভালো ছেলেকে মারছো কেন? সাইমা আহমেদ রাগ নিয়ে বললেন, মারবো না তো কি করব তোকে, খুব পাজি হয়েছিস তুই। সাদি কপাল কুঁচকে বলে,
কেন? আমি আবার কি করলাম? সাইমা আহমেদ: কি করেছিস মানে? মেয়েটার গলায় অমন রাক্ষসের মতো কামড়েছিস কেন? সাদি একটু হেসে বলল, কি মা গো তুমি, ছেলে তার বউকে কামড়েছে তার কৈফিয়ত চাইতে এসেছো? সাইমা আহমেদ: হ্যাঁ তাই, বল দ্রুত। সাদি: ও, একটু চেক করছিলাম তোমার বৌমা আর সফট কেকের মধ্যে পার্থক্য কী? সাইমা আহমেদ হেসে দিয়ে বললেন, বাঁদর কোথাকার, ওই যে দুধ আছে গ্লাসে, ওর মধ্যে ব্যথার ওষুধ মিক্সড করে দিয়েছি, ওটা মিথিকে খাইয়ে দিয়ে আয়। সাদি: ওকে মা। কি ভালো শাশুড়ি গো তুমি। সাইমা আহমেদ: আমি জানি আমি অনেক ভালো। তারপর দুজনেই হাসতে লাগলো। তারপর সাদি গিয়ে মিথিকে ঘুম থেকে তুলে দুধ খাইয়ে দেয়। দুধ খাবার পরই মিথির কেমন বমি বমি আসতে থাকে। সাদি: শুধু চুমুতেই তোর বমি পাচ্ছে? আমি তো এখনও কিছু করলামই না। মিথু বুঝতে পেরে বলে, উফ সাদি ভাই, আপনি সবসময় লাগাম ছাড়া কথা বলেন। সাদি মিথির ফেস দেখে হাসতে থাকে। মিথি একটু ফ্রেশ হয়ে তারপর সাইমা আহমেদের কাছে যায়। সাইমা আহমেদ: আয় মিথি মা। মিথি: কী করছো ফুপি? সাইমা: তেমন কিছু না রে মা, সাদির ছোটোবেলার জামাগুলো দেখছিলাম। মিথি: ও মা, কি দারুণ জামা। সাইমা: এগুলো ভেবেছি সাদির বাচ্চাদের জন্য রাখবো, ওরা দেখবে ওদের বাবার জামা। মিথি: তা বেশ ভেবেছ। সাইমা আহমেদ জামাগুলো ছুঁয়ে দেখছেন। মিথি: আচ্ছা ফুপি শোনো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। সাইমা আহমেদ: বল। মিথি: ধরো কেউ একজনকে তুমি অনেক ভয় পেতে, তারপর সে অনাকাঙ্ক্ষিতভাবে তোমার কাছে আসতে লাগলো, কিন্তু তুমি চাইলেও তাকে বাধা দিতে পারো না। তবে একটা এই কারণে নয় যে তুমি তাকে ভয় পাও, একটা অন্যরকম অনুভূতি। এটা কেন হয় ফুপি? সাইমা আহমেদ বুঝতে পারলেন যে মিথি সাদির ব্যাপারে নিজের অনুভূতি কনফার্ম করতে চাইছে। সাইমা আহমেদ মিথির হাতে হাত রেখে বললেন, এই অনাকাঙ্ক্ষিত অনুভূতিটার নাম হলো ভালোবাসা। মিথি অবাক চোখে তাকিয়ে বললে, ভালোবাসা? ভালোবাসলে কি করা উচিত ফুপি? সাইমা: ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলা উচিত। মিথি কিছু ভাবতে ভাবতে সাইমা আহমেদের ঘর ত্যাগ করেন। সাইমা আহমেদ হাসতে হাসতে বলেন, পাগলি। মিথি নিজের ঘরে গিয়ে ভাবতে থাকে, তার মানে আমি সাদি ভাইকে ভালোবাসি? সাদি ভাইকে কি বলবো যে আমি তাকে ভালোবাসি? সে কি মানবে? আমি তো কোনো দিক দিয়েই তার সমতুল্য নই। তাহলে? সারা বিকেল সাদি নিজের ঘরে বসেই ল্যাপটপে কাজ করছে, একবারও বের হয়নি। কিছুক্ষণ পর ল্যাপটপ বন্ধ করে ভাবলো ছাদে গিয়ে একটা সিগারেট খাবে, কারণ সাইমা আহমেদের কঠোর বারণ ঘরে সিগারেট খাওয়া যাবে না। তাই সাদি সিগারেটের প্যাকেটটা নিয়ে ছাদের দিকে রওনা হলো। কিন্তু সিঁড়িতে পা রাখার আগেই সাইমা আহমেদ বাধা দিয়ে সামনে দাঁড়ালেন। মুখে একটা নেকি হাসি রেখে বললেন, সাদি বাবা, কই যাচ্ছিস? সাদি কপাল কুঁচকে বলল, ওয়েট মা, তুমি এমন করে কথা বলছো কেন? আর আমার নাম সাদি না, সাদি। সাইমা: সে যাই হোক, ছাদে যাবি না এই সন্ধ্যাবেলা? সাদি: তার সিগারেটটা কই খাবো? সাইমা: ছি, মাকে আবার জিজ্ঞেস করছিস সিগারেট কই খাবি, বদ ছেলে। সাদি: ও মা, কামন, মেলোড্রামা বন্ধ করো। তুমি খুব ভালো করেই জানো আমি সেই ক্লাস 10 থেকে সিগারেট খাই। সাইমা: অভদ্র ছেলে। সাদি: কি যে বলো না মা, তুমি খাবে নাকি একটা? সাইমা: থাপড়ে তোর দাঁতের পাটি খুলে দেব বেয়াদব। সাদি: দাঁতের পাটি খুলে দিলে তোমার বউকে কামড় দেব কেমনে মা? সাইমা: বদমাইশ ছেলে, সবসময় লাগাম ছাড়া কথা। সাদির কান ধরে। সাদি: ও মা, তুমি তো আমার বান্ধবী। সাইমা আহমেদকে জড়িয়ে ধরে। সাইমা: চল এখন আমার সাথে। সাদি: কোথায়? সিগারেট খেতে। সাইমা: চুপ বাঁদর। সাইমা আহমেদ সাদির হাত ধরে নিজের ঘরে নিয়ে সাদিকে বসিয়ে আজগুবি গল্প শুরু করলেন।
সাদি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, আচ্ছা মা, তোমার গুণধর বৌমা কই? অনেকক্ষণ দেখছি না। সাইমা, কেন, ওকে দিয়ে কি করবি? আবার রাক্ষসের মতো কামড় দিবি? সাদি, উফ মা, তোমার বৌমাকে শুধু কামড় না, আদরও করি, শুনে দেখো। সাইমা মুখ ভেঙচি দিয়ে বলল, রাক্ষসের মতো ওই আদর না করাই ভালো। মেয়েটার জীবন ভাজা ভাজা করে দিবি তুই। সাদি, কি করব বলো মা? সাইমা বেগম আচমকা ফোন চেক করে বলে, যা বের হ তুই এখন। যেখানে গিয়ে সিগারেট ফুঁকবি ফুঁক, যা ভাগ এখান থেকে। বলেই সাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বের করে দিলেন। সাদি তো অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল যে কি হলো তার সাথে। তারপর বলল, কেসটা কি? ডেকে আনলো আবার বেরো করে দিল। আজব তো, কি জানি বাপু, এসব মেয়েদের বুঝতে গেলে জীবন কয়লা হয়ে যাবে। যাই ছাদ থেকে সিগারেটটা খেয়ে তারপর অন্য ম্যাডামকে দেখছি। তিনি তো গায়েব পুরো। বলতে বলতে সাদি সিগারেট ধরিয়ে ছাদের পথে হাঁটটা দিচ্ছিল। ছাদের দরজা খুলে সাদি তো পুরোই হাই লেভেলের টাস্ক খেয়েছে। ছাদটা পুরো ফেয়ারি টেলসের ডেকোরেশন করা, নিচে অনেকগুলো বেলুন ছড়ানো। সাদি সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে এগোতে লাগলো সামনে। কিন্তু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে সাদি স্তব্ধ পুরো। সাদি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মিথির পরনে রয়েছে হলুদ শাড়ি, হাতে হলুদ কাচের চুড়ি, কানে ছোট ঝুমকা, মাথার খোপাতে বেদি ফুলের মালা। কোনো কৃত্রিম সাজ ছাড়াই যেন মিথিকে পরি লাগছে। সাদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মিথি এগিয়ে এলো সাদির দিকে। মিথির এগোনোতে মনে হচ্ছে সাদির হার্ট অ্যাটাক হবে। সাদি চোখের পলকও ফেলতে ভুলে গেছে। মিথি হাতে একটা গোলাপ নিয়ে সাদির সামনে হাতটু গেড়ে বসে পড়ল। গোলাপটা সাদির দিকে এগিয়ে বলল, জানি না কিভাবে তোমাকে বলবো সাদি ভাই, নিজের অনুভূতি সম্পর্কে নিজেই অচেতন ছিলাম। তোমার কাছে আসায় অনুভূতিগুলো আমার মনে নতুন অনুভূতির সৃষ্টি করেছে। সেই অনুভূতি যে ভালোবাসা তা আমি আজ বুঝলাম। তাই আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি সাদি ভাই, খুব ভালোবাসি। তোমার সাথে আমার জীবনের প্রতিটা মুহূর্ত স্মৃতির ফ্রেমে বন্দি করতে চাই। বলো, তুমি কি হবে আমার স্মৃতির ফ্রেমের সাথী? সাদি যেন কথা বলতে ভুলে গেছে। মিথিকে হাত ধরে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, তুই জানিস মিথি পাখি, আমি তোকে তোর থেকেও বেশি ভালোবাসি, কিন্তু তোকে প্রকাশ করার সুযোগ হয়নি, বা বলতে পারিস ইচ্ছে করেই বলিনি। তোকে আজ 11 বছর ধরে ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। তারপর মিথিকে সামনে এনে মিথির মুখ ধরে সাদি ওর ঠোঁট আঁকড়ে ধরে। মিথিও পরম আবেশে সাদির ভালোবাসা গ্রহণ করতে থাকে। সাদি মিথির ঠোঁট ছেড়ে মিথির কপাল ঠেকিয়ে বলে, থ্যাঙ্কস মিথি পাখি, আমার অপ্রকাশিত অনুভূতি বুঝে নেওয়ার জন্য। তারপর সাদি মিথিকে কোলে তুলে নিয়ে বলল, চল আজ চন্দ্রবিলাস করব দুজনে। সাদির কোলে বসে আছে মিথি, আর সাদি দোলনাতে বসে তাকে জড়িয়ে ধরে আছে। নীরব পরিবেশ ভেঙে মিথি সাদিকে জিজ্ঞেস করে, আচ্ছা সাদি ভাই, তুমি যে বললে তুমি আমাকে 11 বছর ধরে ভালোবাসো, সেটা কিভাবে? সাদি, প্রথম তোকে তোদের বাড়িতে বেড়াতে গিয়ে দেখেছিলাম, তখন তুই তো অনেক ছোট, তখন থেকেই তোকে ভালোবাসি। মিথির কিছুটা কপাল কুঁচকে বলে, তাহলে আমার আগের বিয়েটা কেন হতে দিলে? আর ওই বিয়ের দিনই বা অমন কেন করলে? আর তিশা আপু? সাদি মিথির কপালে চুমু দিয়ে তারপর ঈশান তিশার ব্যাপারটা খুলে বলল, শুধু এটা ছাড়া যে ঈশান মিথিকে চায়। সব শুনে মিথি বলল, ভীষণ বাজে লোক তো, ওই বাজে লোকটাকে তুমি ধরবে কবে? সাদি একটু মুচকি হেসে বলে, মিথি পাখি বলে দিয়েছে বাজে, তার মানে তো দ্রুতই ধরতে হবে। মিথি, একটা কথা বলবো, রাগ করবে না তো? সাদি, বল। মিথি, জানো, তোমাকে ভালোবাসি বলার আগে আমি ভয় পাচ্ছিলাম যে তোমায় বলবো কি না, বললে তুমি আবার মানবে নাকি, আর আমি তোমার যোগ্য তো কোনো দিক থেকেই নই। সাদি কপাল কুঁচকে একটু রেগে বলে, তোর কোনো যোগ্যতা বা তোর রূপ দেখে তোকে ভালোবাসিনি। মিথি, সে তো ফুপি বোঝানোর পর বুঝেছি। সাদি, মানে?
তো সন্দেহ ছিল কোনো কারণে? মিথি, না মানে তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, আমার থেকে ভালো হাজারটা মেয়ে তোমার আশেপাশে থাকে, তাই আর কি। সাদি, শোন, আমার ওই ভালো হাজারটা মেয়েকে ভালো লাগে না, আমার তোকে চাই শুধু। মিথি, না বুঝেছি আমি, তবে জানি আমি যে শহুরে ছেলেরা নাকি একটু ক্যারেক্টারলেস হয়। সাদি, তার মানে তুই আমার ক্যারেক্টারলেস ভাবছিস? কারণটা কি? তোকে আমি কয়েকবার কিস করেছি এই জন্য? বেশ রেগে উঠে দাঁড়িয়ে বলে কথাটা। মিথি তাড়াতাড়ি করে বলে, না না, আসলে তোমার দিশা আপুর সাথে কথা মনে আছে? আমার ছোট মামার মেয়ে আপুর একটা শহুরে ছেলের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল, কিন্তু আপু যেদিন প্রপোজ করেছিল তখন নাকি ওই ছেলেটা আপুকে যাতা বলে অপমান বলেছিল। আপুর কি যোগ্যতা আছে? তখন থেকে আমার একটা বিরূপ ধারণা চলে আসে, তাই ভাবতাম যে তুমিও যদি এমন বলো, বাট ফুপি আমাকে বলেছে তুমি এমন না, আর আমিও বুঝেছি। এবার মিথি কান ধরে সাদির সামনে গিয়ে বলে, সরি, আর এমন গবেট মার্কা ধারণা রাখবো না, প্রমিস। সাদি মিথির হাত ধরে বলে, কে কেমন আমি জানি না মিথি পাখি, আমি শুধু তোকে ভালোবাসি, আমার সব অভিমানের তুমি, শুধু তুমি। তারপর মিথিকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আচমকা মিথিকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা, আমি যে কয়েকদিন তোকে এত আদর করলাম, তুই বুঝতে পারিসনি যে আমি তোকে ভালোবাসি? মিথি মুখটা নামিয়ে বলে, আমি তো আমার ওই ধারণা নিয়েছিলাম যে তুমি ওই ছেলেটার মতনই। সাদি, তোকে ডাফার কেন বলি, এবার তুই ভেবে দেখ। মিথি মুখটা ভার করে বলে, তুমি সরাসরি বললেই তো পারো ভালোবাসো, তা না উনি চুমু কামড় দিয়ে একাকার। সাদি, তুই যে আমার সম্পর্কে এমন ডাফার মার্কা ভাবনা নিয়ে আছিস তা কে জানতো? মিথি, বললাম তো সরি, আর এসব ভাববো না। সাদি, ঠিক আছে বলেই মিথিকে পেছন থেকে জড়িয়ে ধরল। সাদি, তোকে এসব ডেকোরেশন করতে মা হেল্প করেছে তাই না? মিথি, ফুপু হেল্প না করলে কখনোই তো সম্ভব হতো না এত কিছু করা। ফুপি আইডিয়া আর আমার ভুলভাল ধারণাও ফুপি ভেঙেছে। সাদি, তোর শাশুড়ি বেশ কুল তাই না? মিথি একটু হেসে বলল, অনেক কুল। তারপর সাদি মিথিকে ছেড়ে দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সিগারেট জ্বালায়। মিথি নাক ফুলিয়ে ভ্রু কুঁচকে সাদির দিকে তাকিয়ে আছে। সাদি সিগারেট একটা টান দিয়ে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? এখন তুই আমার, তাই আমার সব হ্যাবিট সম্পর্কে তোর জানা দরকার। মিথি, তুমি এসব ছাইপাশ খেয়ে খবরদার আমায় চুমু দেবে না, কি বাজে গন্ধ, ছি। সাদি সাথে সাথে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে মিথিকে কাছে টেনে নিয়ে বলে, ওকে, সিগারেটের থেকে তোকে চুমু খাওয়াটা বেশি দরকার, তোর নেশা এর থেকেও বেশি। মিথি হেসে ফেলে বলে, তাই বুঝি? সাদি মিঠির ঠোঁটের কাছে ঠোঁট নিতেই মিথি হাত ঠেকিয়ে দিয়ে দেয় সাদিকে। সাদি কপাল কুঁচকে বলে, কি? মিথি, বললাম যে সিগারেট খেয়ে নো চুমু। সাদি করুণ করে বলে, মাত্র একটা টান দিয়েছি। মিথি, সেই যাই হোক, এক টান আর দুই টান কি, সিগারেট তো সিগারেটই। সাদি, মিথি পাখি, মিথি ছাড়ুন, কেক কাটবো চলুন। সাদি মাথা চুলকে মিথিকে ছেড়ে মিথির পেছন পেছন গেল। কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিল। তারপর মিথিকে রেলিংয়ের সাথে দাঁড় করিয়ে সাদি মিথির দুপাশে হাত দিয়ে আটকে ধরল। তারপর তাদের ব্যক্তিগত কিছু কথা একে অপরের সাথে বলতে লাগলো। অন্যদিকে সাদি মিথির এই অপূর্ব মুহূর্ত ল্যাপটপের স্ক্রিনে রক্তচক্ষু নিয়ে দেখছে ঈশান। হাতে থাকা সিগারেটটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, ভুল করলে মিথি জান, সাদিকে ভালোবেসে তোমার বিশাল হার্টব্রেক হতে চলেছে যে। বলেই আবার স্ক্রিনে তাকাতে দেখল সাদি মিথির চুম্বনরত অবস্থায় ভিডিও চলছে। ঈশান রেগে ল্যাপটপটা আছাড় মারল। ল্যাপটপটা খণ্ড বিখণ্ড হয়ে ঘরের এদিক ওদিক ছড়িয়ে পড়ল। তারপর
একে একে ঘরের সব জিনিস ভাঙতে লাগলো ঈশান। একসময় ক্লান্ত হয়ে বসে বলল, কিছুদিন তোমার নতুন প্রেমের সাথে একটু এনজয় করে নাও মিথি যান। ফাইনালি তো তুমি আমার কাছেই থাকবে, বলেই ড্রয়িং রুমে থাকা বারের উদ্দেশ্যে চলে গেল। সাদি সোফাতে বসে ল্যাপটপের কিবোর্ডে ব্যস্ত ভঙ্গিতে আঙুল নাড়াচাড়া করছে। তীক্ষ্ণ চোখ দুটো ল্যাপটপের স্ক্রিনে আবদ্ধ। কাজের ফাঁকে দরজা ঠেলে ভেতরে এলো মিথি। মিথিকে চোখ তুলে দেখে সাদি ল্যাপটপটা সোফাতে রেখে উঠে গিয়ে কোমর জড়িয়ে ধরে বলল, কী রে জান, মুখটা অমন ভার কেন? মিথি মুখে ভারী ভাবটা রেখেই বলল, সাদি ভাই দেখো বাইরে কি সুন্দর ওয়েদার, চলো না ঘুরতে যাই। সাদি হুট করে মিথির কোমর ছেড়ে শক্ত কণ্ঠে বলল, থাপড়ে তোর দাঁতের পাটি খুলে দেব, অসভ্য মেয়ে। কোন জন্মের ভাই মনে হয় তোর আমাকে? মিথি, না মানে ওই আর কি। সাদি, আমাকে ভাই ডাকছিস? ইন ফিউচার আমাদের বাচ্চাকে তুই আমার মামা ডাকা শেখাবি, ফাজিল। মিথি ভ্রু কুটি করে বলে, না না তা কেন। সাদি, তাহলে ডাফারের মতো ভাই ডাকিস কেন? তোকে কয়েক হাজার বার বারণ করেছি, তাও তোর কানে যায় না। মিথি নাক ফুলিয়ে বলে, আমাকে এখন ঘুরতে না নিয়ে গেলে আমি তোমাকে সাদি ভাই বলে ডাকবো। সাদি ভাই। সাদি বিরক্ত হয়ে বলল, উফ, তুই জানিস এই বৃষ্টি ছিপছিপে ওয়েদার আমার জঘন্য লাগে। মিথি, ওসব আমি জানি না, ঘুরতে না নিয়ে গেলে ভাই ডাকবো। সাদি, ওকে যা রেডি হয়ে আয়, আমি বাইরে আছি। মিথি সাদির সম্মতি পেয়ে লাফাতে লাফাতে চলে যায়। সাদিও একটু ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে মা টিভি দেখছে। সাইমা, কিরে বেরোচ্ছিস? সাদি, কি আর করব বলো, তোমার বৌমা বায়না ধরলো এখনই ঘুরতে যাবে, তাই অগত্যা। সাইমা, তা বেশ, ও তো তেমন বের হয় না, যা ওকে নিয়ে একটু ঘুরে আয়। সাদি, আমি বাইরে আছি, তোমার বৌমাকে দ্রুত পাঠাও। সাইমা, আচ্ছা তুই যা। সাদি অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 20 মিনিট পর মিথি বের হলো। সাদিকে দেখে এগিয়ে এসে একটা মুচকি হাসি দিয়ে বলল, আমরা কই যাচ্ছি সাদি ভাই? সাদি চোখ গরম করে বলে, জাহান্নামে। মিথি কান ধরে বলে, সরি আর হবে না। সাদি, এই আর হবে না কথাটা লাস্ট 4 মাসে 4000 বার বলেছিস। এবার তোকে আমার স্টাইলে ঠিক করব, বি রেডি। বলেই দুজন গাড়িতে উঠে সাদি গাড়ি স্টার্ট দেয়। হ্যাঁ 4 মাস কেটে গেছে। অন্যদিকে কানাডার একটি ব্যয়বহুল ফ্ল্যাটের একটি রুমে জানলার সামনে গরম ধোয়া ওঠা কফি হাতে দাঁড়িয়ে আছে ঈশান। ফোনে টুং করে আওয়াজ হতে কফিটা রেখে ফোন চেক করে। ফোনে দেখে সাদি আর মিথি একটি পার্কে বসে আছে। সাদির কাঁধে মিথির মাথা রাখা, আর এক হাতে সাদি মিথির কোমর জড়িয়ে ধরে রেখেছে। ছবিটা দেখে ঈশান একটা ডেভিল হাসি দিয়ে ফোনটা বিছানাতে ফেলে, আবার কফি হাতে নিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে, তুই কি ভেবেছিস সাদি, আমার দেশে ফেরা সব রাস্তা বন্ধ করে তুই খুব সুখে থাকবি? 4 মাস ওয়েট করেছি, আর একটু ওয়েট কর, বড় ধামাকা হজম করার জন্য তৈরি হয়ে যা। বলে ঈশান কফিটা শেষ করে বিছানায় ঘুমিয়ে থাকা ইভানের কাছে যায়। জ্বরটা চেক করে দেখে যে জ্বর নেই, আর ছোট্ট ইভান সে তো গভীর ঘুমে ব্যস্ত। তারপর ঈশান ছেলেকে ভালো করে কম্বল দিয়ে ঢেকে ওয়াশরুমে চলে যায়। 4 মাস আগে মিথি সাদিকে ভালোবাসার কথা জানানোর পর সাদি বুঝতে পেরেছিল যে ঈশান এবার মিথিকে অ্যাটাক করবে। তাই ইভানকে খুঁজে বার করে জানতে পারে ইভানকে ঈশান বেশ ভালোই রেখেছে। সপ্তাহখানেক পর ইভান একটু অসুস্থ হয়। ওই অসুস্থতার ফেক রিপোর্ট দেখে ঈশান ছেলেকে নিয়ে রওনা হয় কানাডাতে। এতে করে সাদি দ্রুত ঈশানের পাসপোর্ট সিল করার ব্যবস্থা করে দেয়, যাতে সব কিছু সাদির কন্ট্রোলে আসার আগে ঈশান ফিরতে না পারে। ঈশান কানাডায় যাওয়া 2 দিনের মধ্যেই ব্যাপারটা বুঝে যায়, কিন্তু দেরি হয়ে যাওয়ায় আর দেশে ফিরতে পারেনি।
তবে ঈশান চেষ্টা করছে দ্রুত ফেরার। বর্তমান সাদি মিথি বেশ ঘোরাঘুরির পর বাড়িতে ফিরল। ফ্রেশ হয়ে নিচে নামতেই সাইমা আহমেদ তাদের বলেন তার পাশে বসতে। তারপর সাইমা, সাদি, মিথি, দেখ 4 মাস হয়ে গেছে, এখন আমি চাই খুব দ্রুতই তোদের বিয়ের কাজটাও সেরে ফেলতে। সাদি, আমার তো কোনো অসুবিধা নেই, আমি অলওয়েজ রাজি বিয়ে করতে। সাইমা আহমেদ ভ্রুকুটি করে বলে, বেহায়া ছেলে একটা আমার। মিথি একটু মন খারাপ করে বলে, কিন্তু ফুপি, বাবা মা তো এখনও আমার সাথে কথা বলছে না, তাহলে? সাইমা আহমেদ, ওসব তুই ভাবিস না, আমি ম্যানেজ করে নেব। মিথি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আবার সাইমা আহমেদ বলেন, সাদি, আমি চাইছি আগামী 15 তারিখ তোদের বিয়ের কাজটা মেটাতে। সাদি, নো প্রবলেম মা, তাহলে তো 13 তারিখ মেহেন্দি আর 14 তারিখ হলুদ রাখতে হবে। সাইমা, আর শোন, 11 তারিখ তোদের এনগেজমেন্টটা করাতে চাই, এতে আমাদের পরিচিত সবাই মিথির সাথে পরিচয় হয়ে যাবে, তুই কি বলিস? সাদি, তুমি যা ঠিক করবে তাই। সাইমা, আচ্ছা, সব আমরা ঠিক করছি, তোর মতামত কি তাও তো আমাদের জানা মিথিমা। মিথি, তোমরা যা ঠিক করবে তাই হবে ফুপি। সাইমা আহমেদ মিথির মাথায় হাত রেখে বললেন, সোনা মেয়ে আমার। সাদি, ও মা, ও সোনা হয়ে গেল, আমি হীরা বলো। সাইমা, মোটেই না, তুই বাঁদর ছেলে। মা, ছেলের খুনসুটি দেখে মিথি হেসে দেয়। তারপর সাইমা আহমেদ বলেন, শোন সাদি, তাহলে তুই মিথিকে নিয়ে শপিংটা সেরে ফেল আর কার্ড অর্ডার করে দে, তারপর দাওয়াত শুরু করব। সাদি, ওকে মা, আমি তাহলে কাল ওকে নিয়ে বেরোবো। সাইমা, ঠিক আছে। 11 তারিখ দুপুর 12:36। আহমেদ বাড়িতে লোকজন ভর্তি, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, কেউ বা আড্ডাতে, সাদি ডেকোরেশন দেখতে ব্যস্ত, সাইমা আহমেদ মিথিকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত। সাদির ফোন আসাতে সাদি ওপরে নিজের ঘরে চলে যায়। রিদান, স্যার, ঈশানের আপডেট তো ট্রেস করা যাচ্ছে না। সাদি, জানি, এটাই তো ভয় রিদান, বিয়েটা ভালোভাবে হলে হয়, তুমি সিকিউরিটি টাইট করে দাও। রিদান, ওকে স্যার, বাট ভয় কিসের স্যার, এটা তো ভালো খবর। সাদি, না রিদান, ঈশান কিছু করছে না এটাই ভয়ের, ও বড় কিছু প্ল্যান করছে। রিদান, স্যার, আমি ঈশানের আপডেট নেওয়ার চেষ্টা করছি, তবে ঈশান মেবি দেশে আসার ট্রাই করছে। সাদি, বাট নো ওয়ারিজ, ও আসার আগেই আমার আর মিথির বিয়ে হয়ে যাবে। কথা শেষ করে সাদি ফোন কাটতেই দেখে মিথি কফি নিয়ে আসছে। মিথি, তোমার কফি, খেয়ে নাও। সাদি, টেবিলে রাখ। মিথি টেবিলে রেখে যেতে নিলেই সাদি মিথির হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। তারপর বলে, শুনবি মিসেস, আপনার ফিলিংস কেমন আপনার বিয়ে নিয়ে? মিথি একটু লজ্জা পেয়ে বলে, জানি না। সাদি হেসে বলে, বিয়েতে এই হাল, বাসর রাতে কী করবি? মিথি সাদিকে ধাক্কা দিয়ে বলে, ধুর, সারাক্ষণ লাগাম ছাড়া কথাবার্তা। তাদের কথার মাঝে সাইমা আহমেদ প্রবেশ করে। সাইমা আহমেদ সাদির ঘরে প্রবেশ করেই বলেন, ওই বাঁদর ছেলে, ছাড় ওকে, রেডি হতে হবে। সাদি মিথিকে জড়িয়ে ধরে আছে এখনও, আর মিথি লজ্জায় সাদিকে ছাড়ানোর জন্য ধাক্কাধাক্কি করতে লাগলো। সাদি মিথিকে জড়িয়ে রেখেই বলল, আরে তুই মাকে দেখে লজ্জা পাচ্ছিস কেন? মা তো হলো আমাদের বান্ধবী, বুঝলি? সাইমা আহমেদ সাদির পিঠে চড় দিয়ে বলে, বাঁদর ছেলে, দ্রুত ছাড় ওকে, ও রেডি হতে হবে। বলেই সাইমা আহমেদ হাসতে হাসতে বেরিয়ে গেলেন। মিথি এবার সাদির বুকে কিল দিতে দিতে বলল, বাজে লোক তুমি, ফুপির সামনে কেমন লজ্জা দিলে আমায়। সাদি, আরে ধুর, মায়ের সামনে কিসের লজ্জা, বললাম যে মা আমার বান্ধবী। মিথি, তাও ছাড়ুন আমায়। সাদি, আচ্ছা যা, ছেড়ে দিলাম, বিয়েটা হোক, তারপর তোকে দেখছি। মিথি মুখ ভেঙচি দিয়ে বলল, আমিও দেখব কি দেখো তুমি। তারপর মিথি চলে যায় সাইমা আহমেদের ঘরের উদ্দেশ্যে। মিথি দরজায় নক করতে সাইমা আহমেদ বলেন, ভেতরে আয় মিথি মা। মিথি ঘরে এসে মাথা নিচু করে বেডে বসলো। তা দেখে সাইমা আহমেদ মুচকি হেসে মিথির মাথায় হাত রেখে বললেন, এত লজ্জা পেতে হবে না মা, সাদি তো ঠিকই বলেছে, আমি হলাম তোদের বান্ধবী।
তোর যে কোনো সমস্যা তুই আমাকে বলবি, এমনকি সাদির বিরুদ্ধেও যদি কোনো নালিশ থাকে তাও। মিথি একটু সন্তুষ্টির হাসি দিয়ে ছলছল চোখে বলল, ঠিক আছে ফুপি। সাইমা আহমেদ ভ্রু কুঁচকে বললেন, ফুপি? কিসের ফুপি? আমি তোর মা, এখন বুঝলি? মিথি, ঠিক আছে আম্মু। সাইমা আহমেদ এবার মিথির কপালে চুমু দিয়ে বললেন, এবার খেতে হবে তোর, কারণ একটু পর সাজতে বসবি, তখন আর খাওয়া হবে না, আমি খাইয়ে দিচ্ছি। সাইমা আহমেদ হাত ধুয়ে এসে মিথিকে খাইয়ে দিতে লাগলেন। মিথি চুপচাপ খেয়ে নিল। তারপর পার্লারের লোক আসলে মিথি নিজের ঘরে চলে যায় সাজতে। সন্ধ্যা 6:30। সাদিদের ড্রয়িং রুমে বহু লোকজনের সমাহার, সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। সাইমা আহমেদ অফ হোয়াইট কালারের শাড়ি পরেছেন, কানে গলায় হাতে রয়েছে হালকা স্বর্ণের গহনা। তিনিও ব্যস্ত কিছু মহিলাদের সাথে কথা বলতে। আর সাদি তো আজ পুরো হিরো। সাদি হালকা পার্পেল আর হোয়াইট মিশেলে শেরওয়ানি পরেছে, হাতে রয়েছে ডেনিম ব্ল্যাক বেল্টের ঘড়ি। সাদির বন্ধুদের সাথে কথা বলছে আর তার ফাঁকে বারবার সিঁড়ির দিকে তাকিয়ে মিথির আসার অপেক্ষা করছে। সাদি সহ সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে মিথি সিঁড়ির সামনে এসে দাঁড়ালো। সাদি মিথিকে দেখে পুরো ঘোরের মধ্যে চলে গেছে। মিথিকে যেন আজ অপরূপ সুন্দরী লাগছে। মিথিও পার্পল আর হোয়াইট মিশেল নেটের গাউন পরেছে। গাউনটিতে ধাপ করা অনেকটা ঘের, কানে হোয়াইট স্টোনের দুল, গলাতে স্টোনের কণ্ঠহার, হাতে রয়েছে স্টোনের ব্রেসলেট, মুখে রয়েছে হালকা মেকআপ আর ঠোঁটে রয়েছে বেবি পিঙ্ক লিপস্টিক। মিথি গাউনটা উঁচু করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। শেষ সিঁড়িতে আসা মাত্রই সাদি এগিয়ে এসে মিথির হাত বাড়িয়ে দিল। মিথি মুচকি হাসি দিয়ে সাদির হাতটা ধরল। সাইমা আহমেদ তাদের দিকে এগিয়ে এসে বললেন, বাহ, কি সুন্দর মানিয়েছে আমার ছেলে মেয়ে দুজনকে, দোয়া করি খুব সুখী হ তোরা। সাদি এক হাতে তার মাকে জড়িয়ে ধরে বলল, তোমার মতো কুল মা দোয়া দিয়েছে, তার মানে আমরা অবশ্যই সুখী হব। তাদের কথার মধ্যে একজন মহিলা এগিয়ে এসে মিথির মুখ আলতো করে ছুঁয়ে বললেন, বাহ সাইমা ভাবি, আপনি যা বলেছিলেন তার থেকেও সুন্দরী আপনার বৌমা। সাইমা আহমেদ একটু হেসে বললেন, ভাবি, আমার বৌমা আসলে অনেক সুন্দরী। আগন্তুক মহিলা, সাদি বাবার পছন্দ আছে। সাদি, ধন্যবাদ আন্টি। তারপর সাইমা আহমেদকে উদ্দেশ্য করে বলল, মা, আমি মিথিকে নিয়ে আমার বন্ধুদের সাথে একটু আলাপ করিয়ে দিই। সাইমা আহমেদ, ঠিক আছে যা, একটু পরই অনুষ্ঠান শুরু করব। সাদি আর মিথি হেঁটে তার বন্ধুদের উদ্দেশ্যে চলে গেল। সাদি মিথিকে তার বন্ধুদের সামনে নিয়ে বলল, দোস্তগণ, মিট মাই ওয়াইফ। সাদির বন্ধুরা একে একে নিজেদের পরিচয় দিয়ে মিথির সাথে পরিচিত হলো। কথাবার্তার মাঝখানে সাইমা আহমেদ সাদিকে ডেকে মিথিকে নিয়ে স্টেজে আসতে বললেন। সাদি মিথিকে নিয়ে স্টেজে এসে তাদের জন্য রাখা বসার জায়গাতে দুজনে বসলো। যথাযথ নিয়মে তারা আংটি বদল করল। সবাই করতালি দিয়ে তাদের নতুন জীবনের প্রথম ধাপে পা রাখার জন্য শুভেচ্ছা জানালো। সবার কথার মাঝে সাদি মিথির কোমর শক্ত করে ধরে বলল, কংগ্রাচুলেশন ডিয়ার ওয়াইফ। মিথি মুচকি হেসে লজ্জাতে মাথা নিচু করে রইল। অনুষ্ঠান শেষ হতে রাত 10টা বেজে গেল। মিথি ফ্রেশ হয়ে কেবল বেডে শুতে যাবে, তার আগেই সাদি কোথা থেকে দুম করে এসে মিথিকে কোলে তুলে নেয়। তারপর ছাদে গিয়ে মিথিকে জড়িয়ে নিয়ে দোলনায় বসে থাকে। মিথি, আমরা এখন এখানে কেন এলাম? সাদি, এলাম তোকে কিছু কথা বলার ছিল তাই। মিথি, কি কথা? সাদি, বলবো সবই, আগে আকাশের দিকে দেখ, কি সুন্দর চাঁদ। মিথি আকাশের দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর। সাদি মিথির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, দেখ মিথি পাখি, এই 15 তারিখ আমাদের বিয়ে। এরপর আমরা একে অপরের সাথে মিলে যাব। কাল থেকে তুই আমি ব্যস্ত হয়ে পড়ব, হয়তো বিয়ের আগে প্রয়োজনীয় কথাগুলো তোকে বলাই হবে না। মিথি, কি কথা? সাদি, আমি চাই বিয়ের পরে কোনো কথা আমরা একে অপরের থেকে লুকোবো না। তোর যে কোনো কথা তুই আমার সাথে সবার আগে শেয়ার করবি। মিথি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, তোমার সব কথাতে আমি রাজি। তুমি কথা দাও তুমি আমাকে কখনো ছাড়বে না। সাদি, কখনো না, তোকে ছাড়ার জন্য ধরিনি, ছাড়ার হলে অনেক আগেই ছেড়ে দিতাম। মিথি, তুমি আর কি যেন বলবে? সাদি, খুব মনোযোগ দিয়ে শুনবি। তোর আগের বিয়েটা ওই লোকটার সাথে। মিথি হঠাৎ হাইপার হয়ে বলল,
প্লিজ ও কথা তুমি তুলো না, আমার খুব ভয় হয়। আমি জানি আমি বিধবা, উনি আমার জন্যেই মারা গিয়েছেন। সাদি মিথিকে শান্ত করতে জড়িয়ে ধরে বলল, বিয়েটা হলে তবে তো তুই বিধবা হবি। মিথি সাদিকে ছেড়ে বললে, মানে? সাদি, তোর মনে আছে তোদের ধর্ম মতে বিয়ে হয়নি, শুধু রেজিস্ট্রি হয়েছিল, পেপারগুলো নকল ছিল, ওই লোকটা নারী পাচারকারী ছিল। মিথি অবাক চোখে সাদির দিকে তাকিয়ে রইল। সাদি, এটা আমি জেনেছি বেশ অনেক দিন আগেই। জেনেই খুব খুশি হয়েছিলাম যে তোর আর আমার বিয়েটা তার মানে সব দিক থেকেই বৈধ। মিথি ফুপিয়ে ওঠে। সাদি মিথিকে জড়িয়ে ধরে বলে, আমি কখনো চাইনি তোকে অবৈধভাবে স্পর্শ করতে। আমাদের বিয়ে বৈধ জানার পরই তোকে টাচ করেছি। এটা ছিল তোর আমাকে প্রপোজ করার দিনের সন্দেহের উত্তর। আমি জানি তোকে আরও আগে জানানো উচিত ছিল। মিথি সাদিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি জানো আমি ভাবতাম আমি বিধবা বলে আমার কপালে বেশি সুখ নেই। খুব ভয় হতো তোমার কাছে আসতে। সাদি, সরি মিথি পাখি, তোকে আগে জানালে তুই এতটা কষ্ট পেতিস না, বাট আমি একটু শিওর হতে চাইছিলাম, আর তারপর বিভিন্ন ঝামেলাতে তোকে আর বিষয়টা জানাতে পারিনি, তাই আজ তোকে জানালাম। মিথি, খুব ভালোবাসি তোমাকে। আজ থেকে আমি সবাইকেই বলবো তুমি আমার স্বামী আর কেউ না। সাদি, তা আমি কি চুপ করে থাকবো নাকি? মিথি, আচ্ছা তুমি যখন সব জানতে তাহলে এই ইদ্যত পালন করালে কেন আমাকে দিয়ে? সাদি, এই ব্যাপারটা তোকে আমি এখনই বলতে পারছি না মিথি পাখি, বাট পরে তুই জানতে পারবি। মিথি, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই। সাদি, সাদি তারপর মিথিকে কাছে টেনে নিয়ে আসে। মিথির চুল সরিয়ে গলায় নিজের মুখ গুজে দেয়। আজ যেন মিথির মাঝে কোনো বাধা নেই। সেও তার হাত দিয়ে আঁকড়ে ধরে সাদিকে। অন্যদিকে হাত পা চোখ বাঁধা অবস্থায় চেয়ারে পড়ে আছে বাড়ির মেডের ইউনিফর্ম পরিহিত একজন লোক। ঠোঁট থেকে রক্ত পড়ছে, বোঝাই যাচ্ছে যে কেউ তাকে ঘুষি দিয়েছে। সামনে রিদান আর রুহি বসে লোকটার সেন্স ফেরার অপেক্ষা করছে। তার মধ্যেই বেজে উঠল রিদানের ফোন। রিদান ফোন বের করে দেখে সাদির ফোন। রিদান ফোন রিসিভ করতে সাদি বলে, সেন্স ফিরেছে ওর? রিদান, স্যার চোখ পিটপিট করছে, এখনই ফিরবে মনে হয়। সাদি, ওকে আমি আসছি। সাদি মিঠিকে দোলনা থেকে কোলে নিয়ে মিঠির রুমে শুইয়ে দেয়, তারপর দরজা লাগিয়ে দিয়ে চলে যায় ওদের বাগানের স্টোর হাউসে দিকে। গিয়ে দেখে রিদান বসে আছে। সাদি আসতেই রিদান উঠে দাঁড়িয়ে বলে, সেন্স ফিরেছে স্যার। সাদি, চোখ খুলে দাও ওর। লোকটি চোখ খুলে দেওয়ার মাত্রই হালকা আলোয় সাদিকে দেখে আঁতকে ওঠে। সাদি লোকটার গাল টিপে ধরে বলে, তার মানে তুই যে কিনা আমাদের প্রত্যেক মুহূর্তের ছবি আপডেট ঈশানের কাছে দিচ্ছিস, মেয়েদের বেশে ধরে তুই ভেবেছিলিস আমি ধরতে পারবো না? লোকটি কোনো মতে বলল, স্যার মাফ করুন আমায়, টাকার লোভে করেছি এ কাজ। তবে আমি একা না, আপনার বাড়ির আরও কয়েকজন মেয়ে এই কাজে যুক্ত। সাদি কপাল কুঁচকে বলে, কারা কারা? লোকটি, আমি তাদের চিনি না স্যার, আমরা কেউই জানি না কে কে জড়িত আমরা। সাদি লোকটাকে ছেড়ে দিয়ে বলে, রিদান ওকে নিয়ে যাও আর খোঁজ লাগাও বাড়ির আর কোন মেয়ে এই কাজে জড়িত। রিদান, ওকে স্যার। রিদান রুহি লোকটাকে নিয়ে চলে গেল। সাদিও ভেতরে চলে যায়। তারপর নিজের ঘরে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন বের করে ফোন দেয় ঈশানের বর্তমান নম্বরে। ফোন রিসিভ হতেই সাদি বলে, কিরে ছবি ভিডিওর পিক্সেল ঠিকঠাক আছে তো? ঈশান, তুই? সাদি, আমি। তুই আমার এত খোঁজ খবর নিস, আমারও তো দায়িত্ব আছে তোর খবর নেওয়ার। ঈশান দাঁত কটমট করে বলে, তুই কি ভেবেছিস তুই আমাকে এভাবে আটকাতে পারবি? সাদি, এমন কিছু ভেবেছি, বাট প্ল্যানটা একটু পরে। ঈশান রেগে ফোন ছুঁড়ে ফেলে দেয়। ফোনটা নিচে পড়ে এদিক ওদিক ছড়িয়ে রইল। সাদি একটা সিগারেট ধরে টানতে শুরু করে। অমনি পেছন থেকে একটা মেলি কণ্ঠ ভেসে আসে, তুমি আবার সিগারেট খাচ্ছ? সাদি পেছন ফিরে হালকা হেসে বলে, অনেক দিনের অভ্যাস, হুট করে ছাড়ি কিভাবে বল? মিথি মুখটা একটু অন্যরকম করে বলল,
কি পাও এটা খেয়ে বুঝি না। সাদি সিগারেট ফেলে বলল, আচ্ছা 15 তারিখ থেকে আর খাবো না। তুই কাছে থাকলে তো আর লাগে না। মিথি, মানে আমি আর সিগারেট এক নাকি? সাদি, তুই যে কোনো নেশার ওপরে, তোর নেশা সব কিছু পাঞ্ছে লাগে। মিথি একটু ভাবুক হয়ে বলে, তাই বুঝি? সাদি মিথিকে কাছে নিয়ে বলে, তাই। তারপর মিথি এক অবাক করা কাজে সাদির চোখ দুটো রসগোল্লা হয়ে যায়। মিথি সাদির ঠোঁটে নিজে চুমু দিয়েছে। সাদি তো পুরো অবাক। সাদি, এটা তুই কি করলি মিথি পাখি? মিথি একটু লজ্জামাখা মুখ নিয়ে বলল, তুমি তো বলেছ আমাদের আগে বিয়ে হয়েছে, তার মানে আমি তোমার বউ, তাই চুমু দিতে পারি। সাদি মিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, দিতেই পারিস, কিন্তু আমিও বা তোর কাছে ঋণী থাকবো কেন? তোর পাওনা শোধ করে দেব এখনই। বলেই সাদিও মিথিকে জড়িয়ে নেয়, দখল করে নেয় তার প্রিয়তমার ওষ্ঠদ্বয়। আজ সাদি মিথির বিয়ে। গত কয়েকদিনের অনুষ্ঠান বেশ সুন্দরভাবে কেটেছে তাদের। সাদির কড়া সিকিউরিটির কারণে তেমন বাধা আর নজরে আসেনি। মিথি সকাল সকাল পার্লারের মেয়েদের তাকে ঘিরে হরেক রকম কাণ্ড কারখানাতে মহাবিরক্ত। দীর্ঘ 4 ঘন্টা বিরক্ত কাটিয়ে মিথি উঠে দাঁড়ালো। সে সম্পূর্ণ তৈরি। বিয়ের সাজে মিথিকে অপরূপা লাগছে। সাদা নীল বেনারসি, নীল ওড়না মাথায়, মাথার খোপায় গোলাপ গাঁথা, গলা হাত কানে রয়েছে সোনার বিভিন্ন গহনা, মুখে ভারী মেকআপের আবরণ। মিথির পুরো আউটফিট সাদির পছন্দের। সাদি আজ মিথিকে নিজের মতো করে দেখতে চেয়েছে। অন্যদিকে সাদিও বা কম কিসে, তার পরনে সাদা শেরওয়ানি আর মাথায় নীল পাগড়ি, হাতে রূপালি চেন, বেল্টের ঘড়ি। সাদিকে বিয়ের স্টেজে বসিয়ে রাখা হয়েছে। কাজী এসে মিথিকে আনার জন্য বললেন। মিথি সামনের গেট দিয়ে আসতেই সাদির চোখ যেন তার দিকে আটকে গেল। মিথি এসে সাদির সামনে বসলো। তাদের মাঝে লাল ওড়না, দুপাশে দুজন মেয়ে ধরে আছে। অবশেষে কাজী বললেন কবুল বলতে। সাদি তো গড়গড় করে বলে দিল। মিথি কিছুক্ষণ চুপ করে থেকে সাইমা আহমেদের হাত মাথায় রাখার পর কবুল বলল। তারপর সাদি মিথি ওড়নার ভেতর দিয়ে আয়না দিয়ে নিজেদের মুখ দেখল। কোনো ঝামেলা ছাড়া বিয়ে যাওয়াতে সাদিও বেশ খুশি। কমিউনিটি সেন্টার থেকে তাদের বাসায় আনা হলো। মিথির আহমেদ বাড়িতে প্রবেশও হলো বেশ জাঁকজমকপূর্ণভাবে। সাইমা আহমেদ নিজের রুমে নিয়ে মিথিকে ফ্রেশ হতে বললেন। তারপর মিথিকে হালকা গোলাপি জামদানি আর হালকা সোনার গহনা পরিয়ে দিলেন। মিথিও হাঁপ ছেড়ে বাঁচল। এরপর মিথিকে সাদির বান্ধবীরা ধরে নিয়ে আসলো সাদির ঘরে। মিথি এই ঘরে আগেও এসেছে, তবে এইবারে আসাতে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। মিথি দেখলো ঘরটা বেশ সুন্দর করে সাজানো, হালকা আলো জ্বলছে। খাটটা রজনীগন্ধা আর গোলাপ দিয়ে খুব সুন্দর করে সাজানো। তারা মিথিকে বসিয়ে রেখে বাইরে চলে গেল। মিথি চোখ ঘুরিয়ে চারিদিক দেখতে থাকলো। দরজার বাইরে বেশ চেঁচামেচি শোনা যাচ্ছে। মিথি বুঝতে পারছে সাদিকে টাকা দেওয়ার জন্য ধরা হয়েছে। মিথি একটু মিটিমিটি হাসলো। তারপর ঠিক হয়ে পূর্বের জায়গায় বসে রইল। অবশেষে 10,000 টাকা দিয়ে তারপর সাদি ঢুকলো ঘরে। সাদি এসেই দরজা লক করার আওয়াজে কেঁপে উঠল মিথি। মিথি বিছানা থেকে নেমে সাদিকে সালাম করতে নিলে হাত আটকে ধরে সাদি তারপরে বলে, দোয়া করি আমার কন্যার জননী হও। আর পায়ে হাত দিয়ে সালাম করতে নেই। মিথি যেন লজ্জাতে মাথা নামিয়ে নিল। তারপর সাদি বলল, আমি অজু করে আসছি, তুইও অজু করে আয়, নামাজ পড়ব, জলদি আসবি। মিথি মাথা নাড়িয়ে দিয়ে চলে যায় অজু করতে। অজু করে এসে দুজনে নামাজ আদায় করে নেয়। তারপর মিথি জায়নামাজে গুছিয়ে রেখে ঘুরতেই সাদি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মিথি দু হাতে ডায়মন্ডের চুড়ি পরিয়ে বলে, তোর বাসর রাতের গিফট, তোর পছন্দ হয়েছে? মিথি সাদির দিকে ঘুরে বলে, খুব পছন্দ হয়েছে। সাদি, ইউকে থাকাকালীন তোর জন্য কিনেছিলাম। ভেবেছিলাম আমাদের দুজনের সবচেয়ে ভালো মুহূর্তে তোকে গিফট করব।
আর আমার মতে আজকের থেকে ভালো সময় আমাদের জীবনে আর নেই। তাই মিথি, আমি খুব খুশি, খুবই সুন্দর চুড়ি। এবার সাদি মিথিকে কাছে নিয়ে নেশা জড়ানো কণ্ঠে বলে, আজ আমি তোকে চাই মিথি পাখি, একটু না পুরোটা চাই। আমি তোকে আমার মতো করে ভালোবাসতে চাই। তুই কি রাজি? মিথি লজ্জাতে সাদির বুকে নিজের মুখটা লুকিয়ে নেয়। সাদি মিথির সম্মতি বুঝতে পেরে মিথিকে কোলে তুলে নেয়। তারপর মিথিকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের ভর মিথির ওপর ছেড়ে দেয়। তারপর তারা একে অপরের ভালোবাসার অনুভূতিগুলো অনুভব করতে ব্যস্ত হয়ে পড়ে। সকালের মিষ্টি আলো পর্দা ভেদ করে মিথির মুখে পড়তেই চোখ কুঁচকে নেয় সে। পিটপিট করে চোখ খুলে দেখে সে সাদির বুকে মাথা দিয়ে শুয়ে আছে, আর সাদি দুহাতে তাকে জড়িয়ে নিয়ে ঘুমায়। মিথি মাথা তুলে সাদির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তারপর একটু উঁচু হয়ে সাদির মুখে চুমু দিতেই সাদি চোখ খুলে ভ্রু নাচিয়ে বলে, কি করছিস শুনি? মিথি লজ্জা পেয়ে বলে, কিছু না। তারপর উঠতে নিলে সাদি বিছানার সাথে চেপে ধরে বলে, কিছু না বললেই হলো? মিথি, হলো, ছাড়ো আমাকে। সাদি, মোটেই না, আমার পাওনা দিয়ে তারপরে যাবি। মিথি ভ্রু কুঁচকে বলে, কিসের পাওনা? সাদি, কেন? এই যে তোকে এত আদর করলাম, তার কিছু তো রিটার্ন করবি। মিথি, আমি কি বলেছি নাকি তোমাকে যে আমাকে আদর করো? সাদি, মানাও তো করিসনি, এখন কথা কম বলে আমার পাওনাটা দে আমাকে। মিথি খানিকক্ষণ জোরাজুরি করে যখন দেখলো উপায় নেই, তখন বাধ্য হয়ে সাদিকে চুমু দিল। তারপর সাদির থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হতে গিয়ে আয়নায় নিজেকে দেখে মিথি অবাক। সেদিনের মতো পুরো গলাতে কামড়ের দাগ, ঠোঁটেও রক্ত জমাট বেঁধে আছে, আর কিছুটা ফুলেও আছে। মিথি ফ্রেশ হয়ে বেরিয়ে লাল একটা জামদানি পরল। সাদি ফ্রেশ হয়ে এসে দেখে মিথি মন খারাপ করে আয়নার সামনে বসে আছে। সাদি ঘড়ি পড়তে করতে বলল, কি হলো, মন খারাপ কেন? মিথি মুখ ফুলিয়ে বলল, এখন আমি কিভাবে বাইরে যাব? সাদি কপাল কুঁচকে বলল, কেন, সমস্যা কি? মিথি গলা দেখিয়ে বলল, দেখো তুমি কামড়ে কি হাল করেছো, এই দাগ কেউ দেখলে তো হাসবে। সাদি মিথিকে জড়িয়ে ধরে বলল, আমার ভালোবাসা এমনই, তোকে আমি সব সময় এইভাবেই ভালোবাসবো। আর কেউ কিছু বললে আমায় বলিস, আমি মানা করে দেব যাতে আমার মিঠি পাখির ওপর না হাসে। তারপর মিথির ঠোঁটের ওপর চুমু দিয়ে বলে, তাড়াতাড়ি আয় নিচে। সাদি ঘর থেকে বেরিয়ে যায়। মিথি গহনা পরে আর চুল শাড়ি আঁচল দিয়ে দাগগুলো ঢেকে তারপরে নিচে যায়। ব্রেকফাস্ট করতে বসলে মিথির কাঁধের দাগগুলো সাইমা আহমেদের চোখ এড়ায় না। তিনি মনে মনে সাদিকে হাজারটা গালি দিয়ে বলেন, রাক্ষস পয়দা করেছিলাম একটা, কামড়াকামড়ি করে মেয়েটাকে তেজপাতা বানিয়ে দিল। অসভ্য ছেলে। মুখে হাসিভাব ফুটিয়ে খাওয়া শেষ করলো সবাই। আজ বউ ভাত, তাই সাদি বেরিয়ে গেল কিছু অ্যারেঞ্জমেন্টের কাজ দেখতে। আর সাইমা আহমেদ মিথিকে নিজের ঘরে নিয়ে বিছানাতে বসিয়ে ফার্স্ট এড বক্স এনে বললেন, দেখি আঁচলটা সরাতো। মিথি কিছুটা লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। সাইমা, লজ্জা পাস না, আমি দেখেছি তোর গলা কাঁধের অবস্থা। সাদিটা চরম বেয়াদব হয়েছে, এমন কামড়াকামড়ি কেমনে শিখলো কে জানে। মিথিকে মাথা নিচু করে থাকতে দেখে বলল, আমি তো তোরই মা। তাহলে দ্রুত সরা আঁচল, আমি মলম লাগিয়ে দেই। মিথি আস্তে করে আঁচল সরিয়ে দিল। তারপর সাইমা আহমেদ মলম লাগিয়ে মিথিকে বললেন রেস্ট নিতে। সন্ধ্যা 7টা। সাদি মিথি কমিউনিটি সেন্টারে স্টেজে দাঁড়িয়ে আছে।
সামনে থাকা ফটোগ্রাফার তাদের ছবি তুলতে ব্যস্ত। মিথি আজ ব্ল্যাক লেহেঙ্গা আনস্টোন গহনা পরেছে আর সাদি ব্ল্যাক স্যুট। সবার শুভকামনা গ্রহণ করছে তারা। রাত 11টায় অনুষ্ঠান শেষে মিথি সাইমা আহমেদের সাথে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই চোখে ঘুম নেমে আসে। রাত 12টা নাগাদ সাদি ফিরে দেখে বিছানাতে তার প্রয়াসী ঘুমন্ত অবস্থায়। সাদি ফ্রেশ হয়ে এসে কিছুটা ঝুঁকে মিথিকে দেখতে থাকে। কারোর ক্রমাগত গরম নিঃশ্বাসে মিথির ঘুম ভেঙে যায়। মিথি চোখ মেলে, তাকিয়ে বলে, তুমি কখন এলে? সাদি কোনো উত্তর না দিয়ে আরেকটু ঝুঁকে মিথির গলাতে নিজের মুখ গুজে দেয়। ধীরে ধীরে ছোঁয়া গভীরতা বাড়তে থাকে। দ্বিতীয় জনের ভারী নিঃশ্বাসের কাঁপন নিতে আরও ঘোর লেগে যায়। একে অপরকে আঁকড়ে ধরে অনুভূতি প্রকাশের মাধ্যমে কেটে যায় তাদের আরও একটা রাত। অন্যদিকে ঈশান আজ প্রচুর ড্রিঙ্কস করেছে, ড্রাগসও নিয়েছে, কিন্তু টিভি স্ক্রিনে থাকা ছবির কারণে তার কোনো নেশাই হচ্ছে না। টিভি স্ক্রিনে সাদি মিথির বাসর ঘরের কিছু মুহূর্ত ভেসে রয়েছে। ঈশান, আমাকে এভাবে আটকে দিয়ে তুই ভেবেছিস মিথি তোর হয়ে গেছে? মিথির 10টা বিয়ে হলেও মিথিকে আমার হতেই হবে। মিথি ইজ অনলি মাইন। গেট রেডি সাদি, আই এম কামিং। সাদি বিরক্তিকর মনোভাব নিয়ে অফিসে তার কেবিনে বসে ফাইল চেক করছে। তার বিরক্তিকর মনোভাবের প্রধান কারণ হলো বিগত 15 দিনে মিথির আচরণ। লাস্ট 3 মাস তো সব স্বাভাবিক ছিল, তবে হঠাৎ মিথির আচরণের পরিবর্তন সাদির কাছে বেশ অবাক লাগছে। এটা নিয়ে সাদি বেশ টেনশনে আছে। সাদি দ্রুত কাজ শেষ করে বাসায় ফিরে আসে। ফ্রেশ হয়ে মিথিকে ডাকতে থাকে। 5-7 বার ডাকার পর মিথি এলো। সাদি, কখন থেকে ডাকছি, কই ছিলিস? মিথি বেশ বিরক্ত নিয়ে বলে, বাড়িতেই ছিলাম। আর এত ডাকাডাকির কি আছে? সাদি, ডাকাডাকির কি আছে মানে? বাড়িতে এলাম মাত্র, তোকে ডাকবো না তো কাকে ডাকবো? মিথি, যা বলার বলো দ্রুত। সাদি চোখ বন্ধ করে নিজের রাগ কিছুটা কন্ট্রোল করে মিথিকে নিজের টেনে নেয়। মিথির মুখ দিয়ে বিরক্তিকর আওয়াজ বের করে বলে, আমার ভালো লাগছে না, ছাড়ো আমায়। সাদি এবার রেগে ছেড়ে দিয়ে বলে, ভালো লাগছে না মানে কি? কি হয়েছে তোর? কয়েকদিন ধরে দেখছি তোর এই আচরণ, সমস্যা কি? মিথি চিল্লিয়ে বলে, সমস্যা হলো তুমি, ভালো লাগে না সব সময় আমার এসব। সাদি মিথির হাত চেপে ধরে বলে, ভালো লাগে না কেন শুনি? মিথি চিল্লিয়ে বলে, বলবো না। সাদি, চেঁচাবি না, মা অসুস্থ। তোর চিল্লানি শুনে মা যদি উঠে আসে তো তোর খবর আছে। মিথি, খবর আর কি করবে? মারবে, মারো। তুমি তো ওই কাজটাই ভালো পারো, মেয়েদের গায়ে হাত তুলতে। সাদি, দেখ মিথি, সেদিন মারতে তোকে বাধ্য হয়েছিলাম, আমি আগেই বলেছি, তার কারণও আছে। মিথি, ফালতু কথা বলতে এসো না তো। সাদি, থাপড়ে তোর দাঁত ফেলে দেব মুখে মুখে তর্ক করলে। মিথি দরজা শব্দ করে বন্ধ করে চলে যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ায় তার মায়ের ঘরে। সাইমা আহমেদের ঘরে এসে দেখে তিনি শুয়ে আছেন। সাদি, মা, শরীর কেমন আছে এখন? সাইমা, এই তো আছি। মিথি কোথায়? কাল থেকে দেখছি না। সাদি, জানি না। সাইমা, মেয়েটার কি হয়েছে বলতো? এমন আচরণ করছে কেন? সাদি, বুঝতে পারছি না মা। সাইমা, ওর তো বয়সটা কম, কোনো ঝামেলাতে জড়ালো না তো ভার্সিটিতে? সাদি মেডিসিন চেক করতে করতে বলল, 23 বছর বয়স মা, একেবারে কম না। সে তো আর দুধের বাচ্চা না যে তাকে কেউ টেনে ঝামেলাতে জড়াবে। আর আগে বিয়ে হলে বাচ্চা থাকতো এখন। সাইমা, তাও তুই কিন্তু রাগের বশে ওকে কিছু বলিস না, বুঝিয়ে বলিস, ঠিক হয়ে যাবে। সাদি, আচ্ছা দেখব, তুমি রেস্ট নাও এখন। সাইমা আহমেদ শুয়ে চোখ বুঝলেন। সাদি ঘরে এসে দেখল মিথি রেডি হচ্ছে। সাদি, এখন এই 2টোর সময় কই যাচ্ছিস তুই? মিথি আয়নাতে চোখ রেখেই বলল, ভার্সিটি যাচ্ছি, ক্লাস আছে। সাদি, এই সময়? মিথি, সাদি, আজ যেতে হবে না। মিথি কপাল কুঁচকে বলল, কেন? সাদি, ভাবছি তুই আমি মা একটু বেরোবো, অনেকদিন সবাই বাইরে ঘুরতে যায় না, এতে মায়েরও কিছুটা ভালো লাগবে। মিথি,
ওসব ঘুরতে আমার যেতে ইচ্ছে করছে না, তোমরা যাও। সাদি তো একেবারেই মেজাজ খারাপ ছিল, তারপরে মিঠির কথাতে আরও খারাপ এক ধাপ রাগ হলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, ইচ্ছে করতে হবে আর যেতেও হবে। মিঠি চিল্লিয়ে ওঠে, যাব না মানে যাব না, কথা বুঝো না তুমি? সাদি তেড়ে এসে মিঠির গাল চেপে ধরে বলে, চুপ, বেয়াদবের মতো চিল্লাবি না। গত কয়েকদিন ধরেই তোর বেয়াদবি দেখছি, আমার সাথে তো করছিস আর মায়ের সাথেও সমান বেয়াদবি করছিস। মিঠি মোচড়ামুচড়ি করে বলে, ছাড়ো আমায়। সাদি ছেড়ে দিয়ে বলে, বাইরে যেন বেরোতে না দেখি, যদি বেরিয়েছিস তাহলে তোর খবর আছে আজকে। বলে সাদি ঘর থেকে বেরিয়ে গেল। মিঠি ধপ করে বিছানাতে বসে রাগে ফুঁসতে লাগলো। তার মধ্যে মিঠির ফোন বেজে উঠল। মিঠি ফোন রিসিভ করতে একটা বাচ্চা বলল, মামনি তুমি এখনও এলে না, কখন আসবে? ইভান ইজ ওয়েটিং। মিঠি কিছুটা শিথিল কণ্ঠে বলে, সরি বাবু, আমি কাল আসব, প্রমিস। ইভান মুখটা ফুলিয়ে ফোনটা তার বাবার দিকে এগিয়ে বলে। ঈশান ফোনটা রিসিভ করে বলে, মিঠি বলো। মিঠি, আসলে নীল, আমি চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না। ঈশানকে মিঠি নীল নামে চেনে। ঈশান, ইটস ওকে, আমি ইভানকে বুঝিয়ে বলবো, তুমি ঝামেলা করে বেরিও না। মিঠি, ঈশান, আচ্ছা রাখছি। ফোনটা কেটে ঈশান একটা ডেভিল হাসি দেয়, তারপর রেগে থাকা ইভানের কাছে গিয়ে বলে, পাপা কি রাগ করেছে? ইভান ছলছল চোখে বলে, মামুনি আসছে না। ঈশান, মামুনি খুব জলদি তোমার কাছে পার্মানেন্টলি চলে আসবে। ইভান কি বুঝলো কে জানে, হাত নেড়ে খুশি হয়ে খেলতে চলে গেল। ঈশান, টু কুল সাদি, বেশ লাগছে তোর অশান্ত মন দেখতে, বলে হেসে দেয়। তারপর একজন লোক এসে বলে, কেমন আছেন স্যার? ঈশান, বেশ ভালো। লোকটি, আপনি 1 মাস হলো এসেছেন অথচ দেখা করার সুযোগ হয়নি। ঈশান, তোমাকে ডেকে পাঠাতাম স্পেশাল থ্যাঙ্কস দেওয়ার জন্য। লোকটি, কেন স্যার? ঈশান, তুমি যে সাদি মিঠির প্রত্যেকটা মুহূর্তের ছবি সহ আপডেট দিচ্ছ তাই। লোকটি, সে তো আমার দায়িত্ব স্যার। ঈশান লোকটির দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলে, এই নাও, ভালো করে কাজ করো, আরও পাবে। লোকটা টাকা নিয়ে খুশিতে গদগদ হয়ে চলে যায়। সাদি ছাদে গিয়ে একের পর এক সিগারেট টানছে, তার যেন মনে কোনো শান্তি নেই। সাদি, কেন এমন করছিস মিটি? তোর ভার্সিটি রিলেটেড কোনো ঝামেলা না, এটা আমি শিওর। তাহলে? এর মাঝেই সাইমা আহমেদ সাদির কাঁধে হাত রাখলেন। সাদি তাকে দেখে সিগারেট ফেলে বলে, তুমি উঠে আসলে কেন? আমায় ডাকলেই পারতে। সাইমা, আমি এখন কিছুটা ভালো আছি, তাই উঠে এলাম, শুয়ে থাকতে ভালো লাগছে না। সাদি, তোমার ডাক্তারের কাছে রুটিন চেক আপ আছে সন্ধ্যাতে, আমি নিয়ে যাব। সাইমা, থাক, আজ আর গিয়ে কাজ নেই, বরং তুই মিঠিকে একটু টাইম দে, কাজের চাপে তো বাড়িতেই থাকিস না। সাদি, চেক আপটা দরকার মা, তোমার অলরেডি একবার স্ট্রোক হয়েছে, আমি কোনো রিস্ক নিতে চাই না, আর মিঠির সাথে আজ রাতে কথা বলবো। সাইমা, আচ্ছা তাহলে আমি রেডি হচ্ছি, তুই আয়। সাদি, আসছি। সাদি সাইমা আহমেদকে নিয়ে বেরিয়ে গেল। মিঠি যেন এই অপেক্ষাতেই ছিল। মিঠিও বেরিয়ে গেল উদ্দেশ্য ঈশান ওরফ নীলের বাড়ি। মিঠি নিজেও জানে না কোন বিপদের কাছে সে নিজে ইচ্ছেতে ধরা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে মিঠি পৌঁছলো তার গন্তব্যে। বেল বাজাতেই ইভানকে কোলে নিয়ে দরজা খুলে দিল ঈশান। মিঠি দ্রুত ইভানকে কোলে নিয়ে ভেতরে এসে বলল, আপনি আজ হসপিটাল যাননি? ঈশান, আসলে ইভান জেদ করছিল তাই আজ যাওয়া হয়নি। মিঠি, ও। ঈশান, তুমি এলে কিভাবে, তাও এই সময়? মিঠি, সাদি আমার শাশুড়িকে নিয়ে বেরিয়েছেন, সেই ফাঁকে এলাম। ঈশান, ও আচ্ছা। মিঠি ইভানের সাথে খেলতে লাগলো। অন্যদিকে ঘন্টা খানিকের মধ্যে সাদিয়া সাইমা আহমেদ বাড়িতে আসেন। সাদি মিঠিকে খুঁজতে লাগলে মেড জানায় সে বেশ আগেই বেরিয়েছে। সাদি ফোন দেয় দেখে বাড়িতে ফোন ফেলে গেছে।
তারপর ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে থাকে। মেয়েদের থেকে শুনে সাইমা আহমেদও নিচে সোফাতে বসে থাকেন। ঘড়ির কাঁটা তখন 9টায়। সাদি মিথির সব বন্ধুদের কাছে খোঁজ নিয়েছে, বাট নেই। তারপর রিদানকে খুঁজতে বলে নিজের বাড়িতে অপেক্ষা করতে থাকে। রাগে সাদির চোখ লাল হয়ে আছে। সাইমা আহমেদ বেশ বুঝতে পারছে মিথি যদি ইচ্ছাকৃত দেরি করে তবে আজ বাড়িতে ছোটোখাটো ঝড় বয়ে যাবে। ঘড়ির কাঁটা 10টায় পৌঁছালে মিথি বাড়িতে ফেরে। ইভান ছাড়ছিল না বলে দেরি হয়ে গেল। ভেবেছিল চুপিসারে ঘরে চলে যাবে, তবে ড্রয়িং রুমে ঢুকেই মাথা নিচু করে সোফাতে বসে থাকা সাদিকে দেখতে পায়। সাদি উঠে এগিয়ে এসে বলে, বেরোতে নিষেধ করেছিলাম, তাও কই গিয়েছিলিস? মিথি আমতা আমতা করে বলে, বান্ধবীর বাড়িতে। সাদি, কোন বান্ধবী? মিথি, নিশি। সাদি এবার চেঁচিয়ে ওঠে, মিথ্যে কথা, আমি সবার বাড়িতে খোঁজ নিয়েছি। সাদি মিথির হাত শক্ত করে ধরে রুমে নিয়ে যেতে গেলে সাইমা আহমেদ বলে, সাদি বাবা, আজ বকিস না ওকে, আমি কথা বলবো ওর সাথে। সাদি, মা তুমি এসবের মধ্যে এসো না, আমি বুঝে নেব, রুমে যাও। তারপর মিথিকে টানতে টানতে ঘরে নিয়ে দরজা লক করে দেয়। সাইমা আহমেদ জানে এখন কোনো কাজ হবে না, তাই নিজের ঘরে বসে চোখের জল ফেলতে লাগলো। অন্যদিকে ঈশান, ও হো সাদি, এখন তো খুব রাগ দেখাচ্ছিস। আমার জান আমার কাছে আসার অনেকটা ধাপ পার করে ফেলেছে। তারপর নিজের বেডে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। চলবে।